নমস্কার। আজকে সকলকে আমাদের আলাপের তৃতীয় অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ এবং আজকে আমাদের সাথে যিনি রয়েছেন অসিত পাল, মাননীয় অসিত পাল। তাকে আলাদা করে পরিচয় করিয়ে দিতে হবে না। কিন্তু তিনি একাধারে শিল্পী এবং গবেষক এবং তার দীর্ঘ লাস্ট বেশ কয়েক বছরের তার রিসার্চের বিষয় হচ্ছে বটতলা এবং আমাদের যে 19 শতকের কাঠখোদাই সেই জায়গাটা নিয়ে। এবং এই জায়গায় একটা অদ্ভুত বিতর্ক বারবারই উঠে এসেছে। আমরা যারা ভারতীয় শিল্প দেখি আমরা আধুনিকতার গোড়াপত্তন অনেক সময় ধরে নিই বোম্বে প্রগ্রেসিভ গ্রুপ বা ক্যালকাটা গ্রুপকে। সেই জায়গা থেকে এইটা আমরা যারা পরবর্তীকালে পোস্ট মডার্ন আর্ট চর্চা করছি, উত্তর আধুনিকতার চর্চা করছি, তারা আমরা একটা প্রয়োজন, একটা তাগিদ বারবার অনুভব করেছি, সেটা হচ্ছে লোকায়ত ভাষায় নিজেদের কন্টেক্সচুয়াল মডার্নিজমটা কেমন হবে। সেই কন্টেক্সচুয়াল মডার্নিজম আমরা জানি যে শান্তিনিকেতন স্কুল এবং পরবর্তীকালে আর শিবকুমার সেটাকে কন্টেক্সচুয়াল মডার্নিজম বলে নাম দেন। সেই জায়গাটাকে ভালো করে বুঝতে গেলে আমার মনে হয় বটতলা বা তার যে কন্ট্রিবিউশন সেটাকে বোঝা আরো ওতপ্রোতভাবে বোঝা অনেক বেশি প্রয়োজনীয়। এবং সেই জায়গায় এই বিষয়ে যিনি একেবারে আমাদের মাস্টার এবং যিনি এই বিষয়ে আমাদের সমস্ত রকমভাবে রিসার্চ করেছেন এতদিন ধরে, সেই বিষয়ে আজকে বলবেন আমাদের মাননীয় শ্রদ্ধেয় অসিত স্যার। এবং অসিত স্যারকে আমি অনুরোধ করছি তিনি যদি আমাদের এই ছোট মোমেন্টামটা এবং একটা ছোট্ট গিফট আমাদের স্টুডিও দালানের তরফ থেকে উনি যদি এটা গ্রহণ করেন। থ্যাংক ইউ স্যার। আজকে উনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, এটা আমাদের কাছে একটা পরম পাওয়া। এবং আমি আর ফার্দার আমার কথা বলে আমি এই অনুষ্ঠানটাকে আর বিলম্বিত করব না। আমরা বলি বরঞ্চ স্যারের কাছ থেকে আমরা শুনে নিই আজকের বক্তব্য, যে ভারতীয় আধুনিকতা, ভারতীয় শিল্পে আধুনিকতা প্রসঙ্গ বটতলা এবং তার গোড়াপত্তন। আমাদের বটতলার কথাটা আমি আগে একটুখানি ভূমিকা দিয়ে নিচ্ছি। বটতলা জিনিসটা খায় না মাথায় দেয়। তো বটতলা বলতে একটা গাছের তলাই বোঝায় সাধারণত, কিন্তু ক্রমশ এটার একটা উত্তরোত্তর বৃদ্ধি পায়। মানে গাছটা বাড়ে না, গাছটা তার জায়গায় দাঁড়িয়ে থাকে, কিন্তু তাকে ঘিরে যে সমস্ত কার্যকলাপগুলো হয়েছে সেটা ক্রমশ বাড়তে 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 অনেক দূর অবধি চলে গেছে। যেটা শোভাবাজার স্ট্রিটেতে একটা জায়গায় ছিল বটতলাটা, এবং 1820 সালেতে ওই সময়তে কিছু কিছু প্রকাশক, কিছু করে একজন দুজন করে প্রকাশক আর কি, তারা বই ছাপছেন এবং বই ছাপে কোথায় পাওয়া যাবে বইগুলো, তার জন্য একটা ঠিকানা দরকার। ঠিকানাটা কোথায় না বটতলা, শোভাবাজারের বটতলা। তো এই যে বটতলা থেকে শুরু হলো, তখন কোনো বাড়ির নম্বর ছিল না, পাড়ার কিছু তেমন কিছু নামধাম তেমন ছিল না, সব এলাকাতে কিছু কিছু নামের, বিখ্যাত ব্যক্তির নামের ধরে 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 এলাকা তৈরি হতো। সেই এলাকায় বলা হতো অমুকের বাড়ি ৩য় নম্বর বাড়িটাতে আমার এটা পাইবে। তো এইটা দিয়ে শুরু হলো বটতলা, এবং বটতলাটা ক্রমশ বাড়তে 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 এটা চলে গেছে একদম বউবাজারের দিকে। তোমার নিশ্চয়ই কলকাতার ম্যাপ সম্পর্কে কিছুটা ওয়াকিবহাল, এটা কিন্তু সবচেয়ে উত্তর কলকাতা ভিত্তিক। তো একদিকে বাগবাজার এরিয়াটা রয়েছে, আরেকদিকে তো বটতলাটা রয়েছে, ওখানেতে বলা যেতে পারে বউবাজার, মানিকতলা, এই দিকেতে গঙ্গার পার, তার ধরে এই এতটা ব্যাপক একটা জায়গা বটতলার এরিয়াটাকে ধরা হয়। এটা গেল খুব সিম্পল বটতলাকে আমরা যেভাবে ভাবি। সুকুমার সেন বটতলাকে কিন্তু অনেক ব্যাপকভাবে আরও বাড়িয়েছেন। বটতলা তার দৃষ্টিভঙ্গিতে বটতলা কিন্তু আরও বড়, তো মানিকতলাকেও ছাড়িয়ে গেছে। তো আমি এখন অবধি সীমাবদ্ধ থাকছি ওই যেইটুকু এরিয়ার কথা আমি বললাম, সেইটুকু এরিয়ার মধ্যে যে সমস্ত কর্মকাণ্ডগুলো হয়েছিল এক সময় বা ভাবা হয়েছিল বা মানে হয়ে গেছে তার ইতিহাস। তো আমি যখন চিতপুরেতে যাতায়াত করা শুরু করি, প্রায় 50 বছর আগের কথাই বলছি, 70-এর দিকের কথা বলছি। তো সেই সময়তে আমি তখন দেখেছি চিতপুর যেমন ছিল, আর 50 বছর বাদে যখন আমি দেখতে পাচ্ছি চিতপুর রাস্তাটা খুব একটা পরিবর্তন হয়নি, ঘিঞ্জি থেকে ঘিঞ্জিতর হয়েছে। ট্রাফিক জ্যামটা বেশি হয়েছে, যাতায়াত মানে যেখানে সেখানে গাড়ি রাখার ফলেতে গাড়ি যাতায়াত করা অসুবিধা হয়, কিন্তু তার যে চরিত্রটা আছে, চরিত্রটা কিন্তু একই রকম থেকে গেছে। অর্থাৎ বটতলা চিতপুরের মধ্যেই বটতলা,
তো চিতপুর এরিয়াটা সেই আমি যতটুকু দেখতে পাচ্ছি মানে কাজের জায়গার মধ্যে আমি তখন দেখেছিলাম লালবাজার থেকে শুরু করে কাশীপুর অবধি, যেখানে চিত্তেশ্বরীর মন্দিরটা আছে। এই চিত্তেশ্বরীর মন্দিরটা থেকেই কিন্তু পুরো চিতপুরটা শুরু হয়েছিল। বলা হয় ওই চিত্তেশ্বরীর মন্দিরের নামেতে চিতপুর। এক চিতে বলে ডাকাত ছিল, চিতে ডাকাত, তিনি পুজো করতেন চিত্তেশ্বরী ওই দেবতাকে, ঠাকুরকে। তো সেখানে একটা মন্দির পরে গজিয়ে ওঠে, একটা জঙ্গলের মধ্যে ছিল ঠাকুর, তারপরেতে মনে এক জমিদার সেই বাড়িটা তৈরি করে দেয়, মানে মন্দিরটা তৈরি করে দেয়। তো সেইটা একদিকেতে ওই মন্দির ছিল, আরেকদিকে ছিল কালীঘাট মন্দির। তো মাঝখানের এই যে সরু রাস্তাটা, বাঁদিকে ডান দিকে শুধু জঙ্গল আর জঙ্গল। তো তখন ঘরবাড়ি অত ছিল না, জাস্ট ছোট ছোট কিছু ছাউনি বাড়ি ছিল। তো এই যে পুরো রাস্তাটাকে নাম ছিল পিলগ্রিমেজ রোড, এটা ব্রিটিশরাই নামটা দিয়ে গেছিল, অর্থাৎ পুণ্যার্থীদের জন্যই রাস্তা। তো সেটা পরবর্তীকালে অনেক পরেতে ওই চিত্তেশ্বরী মন্দিরের নামেতে চিতপুর কথাটা ওঠে। তো কিন্তু কাশীপুরটা এখন দেখা গেছে অনেকটা দূরে যেন চলে গেছে। আসলে কাশীপুর ওই গান অ্যান্ড শেল ফ্যাক্টরির উল্টো দিকেই বলা যেতে পারে মন্দিরটা। ওখান থেকে শুরু করে এটা হচ্ছে পুরো রাস্তাটা ধরা যেতে পারে আমাদের কাজের জায়গা। তার মধ্যে কুমোরটুলি পড়ছে, তার মধ্যে গড়ানহাটা পড়ছে, তার মধ্যে নতুন বাজার পড়ছে, এরকম যাত্রাপাড়া পড়ছে, অনেক মানে পরপর 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 অনেকগুলো জিনিস তৈরি হয়েছে। তো যখন এই যে 19 শতকের গোড়া থেকে আমি বলছি, তার আগে অবধি যেই ঘটনাগুলো ঘটে গেছে, অনেক ঘটনা ঘটে গেছে। কিন্তু আমাদের শিল্পের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত ঘটনাগুলো, সেটা বলা যেতে পারে 19 শতকের প্রায় দ্বিতীয় দশক থেকে শুরু হয়। তো শিল্পের মধ্যে আধুনিকতার মধ্যে যে যদি কোনো সংজ্ঞা বলা যায়, এর কোনো সংজ্ঞা তৈরি হয় না। কালকে যে কাজটা তৈরি হয়েছে আজকে পুরনো হয়ে যেতে পারে, আজকে যে কাজটা হবে সেটাই হচ্ছে আধুনিক। আগামীকাল যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখনো ভাবনার গড়বড়ে রয়েছে। সেই জায়গা থেকে আমরা যদি ভাবি যে আধুনিক শিল্পের জায়গাতে বটতলার ভূমিকাটা কি আছে, আমার কাছে মনে হয়েছে যে বটতলা একটা বিরাট ভূমিকা আছে। বটতলা, আমার কাছে মনে হয়েছে বটতলা না থাকলে বঙ্কিমচন্দ্র হতেন না, বটতলা না থাকলে অনেক লেখাই আজকে তৈরি হতো না, এমনকি মধুসূদনও হতো না বটতলা না থাকলে। কারণ বটতলাতে ওর প্রথম শর্মিষ্ঠা নাটক বটতলার একটা নাটকের হলে হয়েছিল, এবং সেই নাটকের হলেতে লোক যেত না, এবং সেইখানেতে বটতলার মানে ওই নাটকের হলেতে যখন দেখা গেল যে ওই নাটকের ম্যানেজার সে লস খাচ্ছে, কোনো টিকিট বিক্রি হচ্ছে না, তার তখন ব্যবসার জন্যই করেছে, সেই সময় তারকেশ্বরে একটা হত্যা হয়েছিল। ওটাকে বিখ্যাত বলা হয় যে তারকেশ্বর হত্যা মামলা। মানে তারকেশ্বরে মোহন্ত তিনি একটা বাজে কাজ করে ফেলেছিলেন, ওখানকার স্থানীয় একটা মেয়ের সঙ্গে তিনি খারাপ ব্যবহার করেছিলেন, এবং সেই মহিলা তাকে তার স্বামী গলা কেটে শাস্তি দেয়। এই যে সন্দেহের বশতে গলা কেটে শাস্তি দেয়, এর ফলেতে এটা নিয়ে একটা বড় কেস তৈরি হয়, যে কেসটা আর কি বলা যেতে পারে সেই তারকেশ্বরে মানে মোহন্তের মানে একই বিচার, এই সমস্ত নানা রকমভাবে বইগুলো বেরোতে শুরু করলো। তো ওই হত্যা মামলাতে যা যা ঘটেছে তার হুবহু বর্ণনা দিয়ে একটা নাটকও তৈরি হয়ে গেল, এই যে মোহন্তের একই বিচার। সেই নাটকটাকে যখন বলা হলো যে এই নাটকটা এখানে মঞ্চস্থ হবে, তো রাতারাতি সেই মধুসূদনের ওই নাটককে বাতিল করে দিয়ে বলে ওসব চলবে না, ওই মোহন্তের একই বিচার এটা নাটকটা তোলা হলো। তো যখন ওই নাটকটা তোলা হলো প্রচুর ভিড়, হল পূর্ণ, একদম হাউসফুল 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 যাচ্ছে। তাহলে কি দাঁড়ালো, মধুসূদন অনেকটা এগিয়ে ছিলেন, দর্শকরা অনেকটা পিছিয়ে ছিলেন। দর্শকরা কিন্তু ওটাকেই বেছে নিলেন। তো শিল্পের জায়গাতে কিন্তু বিচার কিন্তু শেষ অবধি যে জায়গায় কে করছে, তাহলে ভোক্তারা করছে, দর্শক করছে, পাঠক করছে, এরাই কিন্তু শেষ অবধি কথা বলছে। তাহলে আধুনিক শিল্প যারা করছেন তারা যতই এগিয়ে থেকে কথাটা বলুন না কেন, শেষ অবধি গ্রহণযোগ্যের জায়গাটা কিন্তু আসবে মানুষের কাছে, দর্শকের কাছে। সে কতটা রেসপন্স করছে, বা তিনি তার রেসপন্সে ঢুকতে পারছেন কিনা, তার অনুভূতিতে তিনি নাড়া দিতে পারছেন কিনা। তো এই যে এই টোটাল জিনিসটাকে আমি যখন দেখতে পাচ্ছি যে একটা বটতলাতে, আমি গাড়িতে আস্তে আস্তে
আমি আমার বন্ধু সৌভিকের সঙ্গে কথা বলতে বলতে আসছিলাম, যেটা হচ্ছে আমরা যখন দেখি যে বটতলাতে একের পর এক কেচ্ছা কাহিনী শুধু বেরোচ্ছে, সবাই বলে এর কি হচ্ছে, এটা বটতলার সাহিত্য। সাহিত্য শব্দটা কিন্তু আমরা যোগ করে দিচ্ছি, সঙ্গে বটতলাটা দিচ্ছি, অর্থাৎ বটতলাটা হচ্ছে খুব নিম্নমানের একটা কোনো কিছু, রুচি বাইরে থাকে সেটা, আবার তার সঙ্গে সাহিত্য। তার সাহিত্য আর রুচিহীন একটা পরস্পর বিরোধী দুটো শব্দ। তো এই পারস্পরিক বিরোধী শব্দটাই কিন্তু আসল জায়গায় যে আমরা দুটোই স্বীকার করছি। এবং আমি বারবার বলছি যে বটতলা না থাকলে অনেক কিছুই হতো, অনেক শিল্পও হতো না। তো একটা সময় যখন মানে আমাদের সাহেবরা তারা তাদের প্রয়োজনীয়তে কলকাতা শহরকে সাজাবার চেষ্টা করছে, শিক্ষিত করার চেষ্টা করছে, তার কারণে তার অনেক কেরানি দরকার। এই কেরানি দরকারের জন্য কিন্তু তারা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছে, লেখাপড়ার জন্য বই তৈরি করছে। এবার এই সমস্ত বইগুলো তৈরি হবে এবং যেখানে পাদ্রীরা বই ছাপছেন, তাদের বাইবেলের বই ছাপছেন, তার কারণটা হচ্ছে যে আমি যদি বইটা ছেপে সবার মধ্যে দেই, তাহলে খ্রিস্ট ধর্ম সম্পর্কে, ভগবান সম্পর্কে তারা জানতে পারবে। তো যা কিছু হচ্ছে কি, একটা ছাপা জিনিস চাই, মানুষের ঘরে ঘরে পৌঁছানো চাই, তাহলে প্রচারটাও তাদের হবে। এবং শিক্ষার ক্ষেত্রেও কিন্তু মাল্টিপল প্রিন্টের একটা প্রয়োজন দেখা দিল। তো তার জন্য অক্ষর তৈরি হলো, পঞ্চানন কর্মকারের একটা বিশাল একটা কাজ তৈরি হয়েছে। তো ওই পঞ্চানন কর্মকার কিন্তু শিল্পের জায়গা থেকে কিন্তু আমাদেরকে একটা প্রথম চোখে আঙুল দিয়ে কয়েকটা জিনিস দেখালেন। যেখানে ব্রিটিশরা একটা অক্ষরকে, বাংলা অক্ষর, তারা কিন্তু বাংলা অক্ষর তখন বোঝেননি, তাদের কাছে হচ্ছে নকশাটা হচ্ছে বড় কথা। ব কেমন, স কেমন, কি তার কি মানে কাজ আছে সব তারা জানে না। তো লন্ডন থেকে একটা টাইপ যদি তৈরি করে ফাউন্ড্রি থেকে ঢালাই করে এনে এখানে ছাপতে, তার বিশাল খরচ। তো একটা সাধারণ কামার, যার লেখাপড়া জ্ঞান তেমন নেই, সে শুধু জমিদার বাড়িতে তার বাসন কোসনেতে শুধু খোদাই করে করে তাদের নাম লিখে তাদের দিন চলত। তো সেই ব্যক্তি, সেই খোদাইকারকে তারা কিন্তু কাজে লাগালেন, যে যদি আমরা একে তৈরি করে নিই, তাহলে হচ্ছে কি যে বিদেশ থেকে আমার যে টাইপ আনার যে খরচটা সেটা বেঁচে যায়। এই অল্প খরচেতে আমাদের সেটা করে, আমরা তাহলে বাইবেল ছাপতে পারি, বই ছাপতে পারি, ফাউন্ড্রিতে আমরা টাইপ তৈরি করতে পারি। এই যে ফাউন্ড্রিতে টাইপ তৈরি করার যে পুরো পদ্ধতিটা শেখালেন কিন্তু একজন সাহেবই শেখালেন। তো পঞ্চানন কর্মকার তার যে নিজস্ব বুদ্ধি আছে, তার যে চোখটা আছে, তার যে ইচ্ছেটা আছে, তিনি ছিলেন তখন কলকাতাতেই থাকতেন, তাকে নিয়ে যাওয়া হলো শ্রীরামপুরেতে। তাকে দিয়ে কিন্তু ওই অক্ষরগুলোকে তৈরি করার জন্য তাকে বরাদ দেওয়া হয়েছিল। তিনি কি করলেন, তিনি শুরু করলেন কাজটা, এমনভাবে শুরু করলেন যে তখন তো পুঁথিতে লেখা থাকতো। পুঁথিতে আমরা যেমন মানে হরিজন্টাল আকারে যে সমস্ত পুঁথিগুলো আমরা দেখছি, তিনি তখন হচ্ছে কি ওই পুঁথিগুলোকে, একটা শব্দকে কিন্তু উনি ছবির মতন করে কিন্তু তৈরি করছেন তার নিজস্ব মেটালেতে, খোদাই করবেন তিনি। সেই যে অ বা আ বা যা যা হোক, সেগুলো কিন্তু উনি ছবির মতন করে আঁকছেন। তিনি লেখাপড়া তেমন জানতেন না। তো আমাদের শিক্ষার জন্য কিন্তু একজন অশিক্ষিত লোক, সো কল্ড অশিক্ষিত লোক কিন্তু আমাদের প্রথমে পথ দেখাচ্ছেন। এবং অদ্ভুতভাবে অয়ের সঙ্গে একটা আ যোগ করতে লেগে গেল 10টা বছর প্রায়। এবং এই যে ডিসিপ্লিন অক্ষরের কাছে, আজকে আমরা পড়ছি, আজকে আমাদের টেকনোলজি হাই হয়ে গেছে, মুহূর্তের মধ্যে সমস্ত কিছু টাইপ হয়ে যাচ্ছে, আমাদের আঙুলের টাইপে হয়ে যাচ্ছে। তো একটা দন্তেশ্বয়ের তলাতে একটা হর্ষউকার যুক্ত করবার জন্যে তাকে কম কালঘাম পোয়াতে হয়নি। অনেক কালঘাম পোয়াবার পরে একটা সময় দন্তেশ্বয়ের তলায় হর্ষউকারটা দিতে পারলেন, হর্ষইকারটা ঠিক ঠিক শব্দের মাথাতে দিতে পারলেন। এই ডিসিপ্লিনটা আনতে তার 10-12 বছর সময় লেগে গিয়েছিল। এরা কিন্তু একটা বিপ্লব করে গেছেন। এই পঞ্চানন কর্মকারের, তার যে পরিবার, তার একটি মাত্র মেয়ে ছিল, সেই মেয়েকে যখন বিয়ে দেয়, তার যে যার সঙ্গে বিয়ে দেয় তার নাম ছিল মনোহর কর্মকার। মনোহর কর্মকার কিন্তু আরো ডেভেলপ করার চেষ্টা করলে তার এই দেখানো পথটাকে। আর এই মনোহর কর্মকার তিনি যা শিক্ষা দিয়েছেন মানে সবাইকে, তারা কিন্তু সবকেই পেটের তাগিদে কাজটা করেছেন, আর আমরা পাচ্ছি শিল্প। তার যে একজন সন্তান, তার তো 3 সন্তান ছিল, তার মধ্যে কৃষ্ণচন্দ্র কর্মকার ছিলেন একজন। এই কৃষ্ণচন্দ্র কর্মকার, সবাই কিন্তু ওই মানে কামার ভুক্ত, মানে কামার শ্রেণীভুক্ত আর কি, যার জন্য কর্মকার তাদের নামটা থাকতো।
তো তিনি কিন্তু অসাধারণ কতগুলো কাজ আরো করলেন, যেটা পঞ্চানন কর্মকার করতে পারেননি, তিনি আরো করতে পারেন। প্রায় 22টা ভাষায় উনি টাইপ ফাউন্ডারি করলেন, 22টা ভাষা সারা পৃথিবীর, সেখানেতে হিব্রু ভাষাও আছে, চাইনিজ ভাষাও আছে। এই ভাষাগুলোকে এই যে অক্ষর তৈরি করা কিন্তু সহজ নয়, বেশ কঠিন, তিনি কিন্তু করেছেন। আমরা কৃষ্ণচন্দ্র কর্মকারকে মনে রাখি অনেকগুলো কারণে। একটা হচ্ছে টাইপ ফাউন্ডারি করা, এমনকি নিজে হাতে একটা পুরো প্রেস মেশিন তৈরি করে ফেলেছিলেন। বিদেশ থেকে মানে অর্ডার দিয়েছিলেন, বিদেশ থেকে মেশিনটা আসতে পারছে না, কিন্তু তার প্রচুর ডিমান্ড, তার এক্ষুনি পঞ্জিকা ছাপতে হবে। তিনি তখন নিজে হাতে মেশিনটা তৈরি করে ফেললেন, করে কিন্তু সেইটাতেই কিন্তু তারা ছাপতে শুরু করলেন। অসাধারণ সব পঞ্জিকা তারা বের করতেন। তখন যে পঞ্জিকাতে যে ছবিগুলি ছাপা হতো, ঠাকুর দেবতার ছবি, সবটাই কিন্তু কল্পনা করেছেন, তার চেয়ে কোনো উদাহরণ ছিল না, কিচ্ছু উদাহরণ ছিল না। যে কালী কেমন দেখতে হবে শুধু দেখেছেন কারো কারো বাড়িতে, যখন কুমোররা সে সমস্ত মূর্তি তৈরি করেছে, কিভাবে পুজো হয়, কিভাবে ঠাকুর তৈরি হয়, তার সাজসজ্জা সমস্ত কিছু কিন্তু ওই দেখে 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 যতটা আয়ত্ত করেছেন। তিনি সেই চড়কের ছবি আঁকছেন, চড়ক দেখেছেন, কিন্তু চড়কের ছবি তার আগে কোথাও আঁকা হয়নি। তো সেই জায়গা থেকে উনি যে এই যে ডেভেলপটা করছেন, এই পঞ্জিকাতে এই ছবিগুলো তিনি যে একটা মানে এমন একটা মাইলস্টোন তৈরি করলেন, যেটা শয়ে শয়ে বছর এখনো অবধি সেটা চলে তার দেখানো পথ ধরে। তাহলে আমরা দেখব কি, ছবির জায়গাতে যেখানে কোনো রেফারেন্স ছিল না, ভারতীয় ছবির ক্ষেত্রে আমাদের এখানেতে তার সাজ পোশাক কেমন হবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তার কম্পোজিশন কীরকম হবে, তার অর্নামেন্টস কেমন হবে, সেই সমস্ত কটা জিনিস কিন্তু তিনি কৃষ্ণচন্দ্র কর্মকার নিজে এঁকেছেন এবং নিজে খোদাই করেছেন, দুটোই। তো এই যে যারা কাজগুলো করে গেছেন, তার কিন্তু তিনি বড় বড় ছবিও করেছেন। তার তলাতে লেখা থাকতো, আমার ছবি পাইবে বটতলাতে অমুকের বাড়িতে তমুকের আঙিনাতে। তো এই অ্যাড্রেসগুলো যখন তারা দিয়ে যাচ্ছেন, আমরা শুধু ওইটুকুই জানতে পারছি যে বটতলাতে তার ছবি একটা সময় বিক্রি হয়েছে। তো এইবার আমরা যখন প্রথম পেলাম একটা বাংলা বই যেখানে ছবি এলো, তখন পঞ্জিকারও আগে কিন্তু এই কথাটা আমি বলছি। অর্থাৎ আপনারা জানেন যে প্রথম অন্নদামঙ্গলে বাংলা ছবি প্রথম ছাপা হলো, মানে বাংলা বইতে ছবি আকারেতে এলো অন্নদামঙ্গলে 1816 সালে। এই 1816 সালেতে আরেকটা কিন্তু মানে মাইলস্টোন তৈরি হয়ে গেল। অর্থাৎ একটা বইতে যদি ছবি ছাপা হয়, সেই ছবি সহ সেই বইয়ের বিক্রি বেড়ে যেত, এবং এক একটা চ্যাপ্টারকে যদি একটা করে ছবি যদি দেওয়া হতো, তাহলে চ্যাপ্টারেতে পাঠকের আকর্ষণ আরও বেড়ে যেত। তখন অবধি তারা জানতো না যে একটা পার্সপেক্টিভ কী হয়, শ্যাডো কী হয়। সুতরাং তারা কিন্তু কাজ করে গেছে, কিছু আগে কাজ করতেন এচিংয়েতে, তারপরে উড কার্ভিংয়েতে তারা চলে এলেন। উড কার্ভিংয়ে কিন্তু তখন অবধি কিন্তু তারা জানতেন না যে দোতলা একটা বাড়ি যদি আমি ছবি দেখাই, তার পাশে একটা ফিগার যদি থাকে, তার প্রপোর্শনটা কী হবে। আমরা ছবিতে কি পাচ্ছি, দোতলার সমান একটা দেখা যাচ্ছে ছবি, সেখানে মুখ বাড়িয়ে আছে নায়িকা, আর যে নায়ক সে বাইরে দাঁড়িয়ে আছে, তার মাথাটা দোতলার উপরে চলে গেছে। তো এই যে বৈষম্যটা তার কাছে কিন্তু গুরুত্বপূর্ণ ছিল না, বা গুরুত্বপূর্ণ থাকলেও তিনি কিন্তু এটা করতে জানতেন না। একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, তার তলাতে শ্যাডো এসে গেছে, যিনি এচিং করেছেন তার কাছে কিন্তু শ্যাডোটা তৈরি হয়ে গেছে, তার মানে তিনি আর একটু ডেভেলপ হয়ে গেছে। তো এই পার্সপেক্টিভ, শ্যাডো, 2 ডাইমেনশন থেকে 3 ডাইমেনশনে ভাবা, এই সমস্ত জিনিসটা কিন্তু ক্রমে ক্রমে হয়েছে, এবং তার মানে সবটাই হয়েছে কিন্তু বটতলাকে কেন্দ্র করে। বটতলাতে এই সমস্ত বইগুলো ছাপা হয়েছে, বটতলাতে বিক্রি হয়েছে, বটতলাতে ক্রেতারা এসেছে। কিভাবে ক্রেতারা পেতেন বই? খুব যে বেশি দোকান ছিল তা নয়, তখন ঝাঁকা মুঠেতে বইগুলো নেওয়া হতো এবং বই ফেরি করা হতো। বই ফেরি করে 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 মানুষের ঘরে পৌঁছানো হতো, আর কোন বইগুলো কিভাবে কোথায় যাবে জানতো কিন্তু একমাত্র সেই মুটেওয়ালা, সেই ঝাঁকাওয়ালা। তাদের উদ্দেশ্য ছিল, প্রকাশকের উদ্দেশ্য ছিল, যে কোনোভাবে হোক অন্তঃপুরেতে বইটা আমাকে ঢোকাতে হবে। অন্তঃপুর যদি বইয়ে তার প্রবেশ করে, তাহলে তার বইয়ের কাটতি বেড়ে যাবে। কারণ অন্তঃপুরে কিন্তু অফুরন্ত সময় তারা বই পড়তে পারে, অলস দুপুরে সারাক্ষণ তারা বই পড়ে, এবং বালিশের তলায় লুকিয়েই বই পড়ে।
তো এইবার এই যে পাঠকের কাছে বই পৌঁছচ্ছে, কি বই পৌঁছচ্ছে সেটার থেকে বড় কথা যে বইটা পৌঁছচ্ছে। আগে তারা পড়ার মধ্যেই ছিল না, তার অক্ষর জ্ঞান ক্রমশ বাড়লো, তারা বই পড়া শুরু করলো। আর বই পড়ার মজাটাকে রাখার জন্যে তখন কিন্তু তারা যেমন ছবি দিত, তার সঙ্গে সঙ্গে কিন্তু কন্টেন্টটাকে তারা ভাবতো। কন্টেন্ট কি কন্টেন্ট থাকতো, খুব সাধারণ সাধারণ কন্টেন্টও দেখা গেছে। তখন হাওড়া ব্রিজ সবে তৈরি হবে, তখন একটা বই বেরিয়ে গেল হাওড়া ব্রিজে তৈরি হবার জন্য তার গর্ত খোঁড়া হয়েছে, সেই এইটুকু নিয়ে একটা বই তৈরি হয়ে গেল। অমুক জায়গায় অমুক খুন হয়েছে, তার একটা বই তৈরি হয়ে গেল। তো তার মানে বিশেষ করে বাবু কালচার যখন থেকে শুরু হলো, মিড 50s কথা আমি বলছি, মানে যখন আলালে ঘরে দুলাল বেরোচ্ছে, যখন হুতম প্যাঁচার নকশা বেরোচ্ছে, ওই সময়তে বাবু কালচার তখন ছেয়ে গেছে। তো যেটা কালীপ্রসন্ন সিংহ যেরকমভাবে বর্ণনা করে গেছেন তার বইতে বাবুদের, অতুলনীয় এবং ওর প্যারালাল কিছু হয় না। সেই বাবুদের প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আজকে কাঠখোদাই শিল্পীরা যারা ছিলেন তারাও কিন্তু ছবি তৈরি করেছেন। কিভাবে ছবি তৈরি করেছেন, একদিকে দেখা যাচ্ছে যে কালীঘাটের পটুয়া যারা ছিলেন তারা কিন্তু আগে কি করতেন, যে তারা কালীঘাটের কাছে যারা পূজা দিতে আসতেন তারাই ওগুলো কিনে নিয়ে যেতেন। সেই জন্য ঠাকুর দেবতার ছবিটাই একটু বেশি ওখানেতে তৈরি হতো, তারা ঠাকুর দেবতার ছবি বিক্রি করতেন। কিন্তু তার আস্তে আস্তে মার্কেটটা বাড়তে শুরু করলো, এসে বটতলাতেও তারা তারা জায়গা করে নিলেন। কিভাবে করলেন, এমন কিছু ছবি তৈরি হলো যে ছবিগুলো ঠাকুর দেবতার নয়, সেই ছবিগুলোর মধ্যে রয়েছে শ্লেষ, ব্যঙ্গ, সমাজকে কষাঘাত করার মতন ছবি। তাদের কিন্তু কেউ শিখিয়ে দেয়নি, তারা কিন্তু পারিপার্শ্বিক গল্প শুনে, পারিপার্শ্বিক ঘটনা শুনে তাদের মাথার মধ্যে কিন্তু রয়েছে। তারা আঁকছেন তখন বেড়াল তপস্বী। বেড়াল তপস্বী কি আপনারা দেখেছেন ছবিটা? বেড়াল তপস্বীর বৈশিষ্ট্য হচ্ছে বেড়ালটা একটা বসে আছে মুখে মাছ নিয়ে, কেউ কেউ এঁকেছেন মুখে চিংড়ি মাছ নিয়ে, কেউ কেউ এঁকেছেন সাধারণ একটা মাছ নিয়ে। কিন্তু বেড়ালটার মধ্যে কিন্তু আরো সাংঘাতিক রকম ভাবে তাদের মাথাতে এলো যে আমি একে আমি একটা সাংঘাতিক বৈশিষ্ট্যের মধ্যে নিয়ে যাচ্ছি, যেটার জন্য আঁকা। সিম্পল এখানে একটা তিলক কেটে দিল বেড়ালটার। এই যে একটা সামান্য একটা তিলক কেটে দেওয়ার ফলে একটা সমাজের মধ্যে একটা চাবুক চলে এলো। এই যে চাবুক তৈরি আসাটা, একটা সামান্য ছবি, তার মধ্যে একটা মজা আছে, চমৎকার তার কম্পোজিশন আছে, এই টোটাল জিনিসটার মধ্যে দিয়ে কিন্তু তারা কিন্তু একটা সূত্র ধরিয়ে দিল। আমি অন্তত সেই রকম ধরনের প্যারালাল আর কোন ছবি আমি দেখি, মানে আন্তর্জাতিক বা মানে বিচারে যদি দেখা যায় ওই ছবি কিন্তু একটা মানে সাংঘাতিক চূড়ান্ত জায়গায় পৌঁছেছে। ঠিক এইরকম ভাবে বেশ কিছু ছবি তারা করেছেন। যেমন আমরা বলি বাবুর সময়েতে পেটেতে ছুঁচোর কীর্তন যেটা চলছে, মানে বাবুর কোচার পত্তনটা তারপরেই চলছে, পেটে ছুঁচোর কীর্তন অথচ বাইরে কোচার পত্তন। এই যে কতগুলো ঘটনাকে নিয়ে তারা ছবি করেছেন, দেখা গেছে যে একটা ক্যানভাসেতে বেশ কিছু ছুঁচো নাচছে বা অন্য কোনো মাছ নাচছে, আর বাবু দাঁড়িয়ে আছেন, কোচাটা পড়ে আছে, কাঁধে একটা তাদের চাপকান আছে, হাতে তার লাঠি আছে, তিনি বেরোচ্ছেন। অর্থাৎ যা কিছু হোক না কেন, মানুষের এই যে সামাজিক আমাদের সমস্যাগুলো থাকুক না কেন, আমার আমোদ চাই, ফুর্তি চাই, সেখানে ধার করে হলেও আমি কিন্তু মানে আমার এই যেটা আর কি কালীপ্রসন্ন সিংহের বর্ণনা অনুযায়ী যদি বলা যায়, ধোপাবাড়ি থেকে আমি চারানা দিয়ে ভাড়া করে চাপকান নিয়ে আসছি, কোচা লাগানো ধুতি নিয়ে আসছি, আবার পরদিন সকালবেলা ওগুলোকে ফেরত দিয়ে দেওয়া হবে, যে হয়তো আমি কোনোভাবে কোনো একটা জায়গাতে খাওয়া দাওয়া করে মন্দিরে গিয়ে ঘুমোলাম। তো এই যেখানে জীবনযাত্রা চলছে, শিল্প কিন্তু তার পাশাপাশি কিন্তু এদেরকে নিয়েই গড়ে উঠছে, শিল্প জীবন থেকে উঠে আসছে। তো এর জন্যে কিন্তু কোনো শিক্ষা সদন নেই, কোনো শিক্ষিত শিল্পী নেই, এখানে কোনো ব্রিটিশরা এসেও তাদের শিক্ষা দিচ্ছে না। হ্যাঁ, ব্রিটিশরা শিক্ষা দিয়েছে কি, কতগুলো টেকনিক্যাল জিনিস তারা শিক্ষা দিয়েছে। যখন এই কালীঘাটের পটে যখন রমরমাটা চলছে এবং চিতপুরেতেও সেই বিক্রি চলছে, বটতলাতেও সেই বিক্রি চলছে, মানুষের ঘরে ঘরে বাঁধিয়ে রাখছে ওই কালীঘাটের পট। যারা ঠাকুর দেবতা ভালোবাসেন সেই ধরনের পট রাখছে, যারা সামাজিক ছবি রাখতে চান তারা সামাজিক ছবিও রাখছেন। এবার কাঠখোদাই শিল্পীরা কিন্তু তারা তখন শিখে গেছে যে গয়না থেকে তারা যে সমস্ত শিল্পীরা তো এসছেন, মানে গয়না তৈরিতে অর্নামেন্টেশন, তো তাদেরকে দিয়ে কাঠখোদাই যদি করানো যায়, সেই চেষ্টাটা কিন্তু প্রকাশকরা করলেন।
এবং তাদের কিছুটা তালিম দেওয়া হলো। তখনও কিন্তু আর্ট স্কুল শুরু হয়নি, আর্ট স্কুল শুরু হয়েছে তখন কিন্তু মিড 50, মানে 19th সেঞ্চুরি 50, মানে 57, 56-এ তখন শুরু হচ্ছে, 54-এ শুরু হচ্ছে, আর মানে স্বীকৃতি পাচ্ছে 64-তে। তো এই টোটাল যে প্রসেসটা রয়েছে, এটার মধ্যে কিন্তু তারা কোনো রকমভাবে কাউকে নাক গলাতে দেয়নি। তো তারা নিজেদের যেটা ভেবেছে সেটাই করেছে। যেমন ধরুন, আপনারা দেখেছেন আমার বইয়ের কভারেতে একটা ছবি আছে, দুইজন নর্তকী নাচছে। এই যে দুইজন নর্তকী নাচছে, তারা সেই সময়তে নাচের একটা ইয়ে ছিল খ্যামটা নাচ। তারা মূলত রঙিন কাপড় বা রুমাল উড়িয়ে সেই নাচগুলো তারা করতেন। তো ওই সুন্দর সুন্দর দুটি মেয়ের ছবি এঁকে বা খোদাই করে তলাতে ছোট ছোট 2-3টে ফিগার আছে, সেটা আবার অনেকে খেয়ালও করে না। 2-3টে কি ফিগার আছে? একজন তবলা বাজাচ্ছে, একজন হারমোনিয়াম বাজাচ্ছে, এই ধরনের একজন বোধহয় অন্য আরেকটা কোনো বাদ্যযন্ত্র বাজাচ্ছে। এই যে 2-3টে ফিগার হচ্ছে, তাদের জন্যই এরা বাজাচ্ছে, এই তালে তালেই সে নাচছে। কিন্তু যেহেতু এরা দূরে বসে আছে সেই জন্য ছোট হয়ে গেল, আর যেহেতু এরা ইনসিগনিফিকেন্ট, অর্থাৎ আমার কাছে সিগনিফিকেন্ট হচ্ছে এই দুটো মেয়ে নাচছে, সেটাই তারা বুঝে গেল। সিগনিফিকেন্ট ইনসিগনিফিকেন্টটা কিভাবে তাকে তারতম্য করে একটা ছবির মধ্যে আনতে হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা কোনো জায়গাতে কম্প্রোমাইজ করেনি। তারা মনে করেছে এই জায়গাটাকে আমি এইভাবে সুন্দর করে বর্ডার দেবো, এখানে সাজাবো। কোথাও কোথাও কোনো ঘটনাকে বর্ণনা করবার জন্য যাত্রা স্টাইলেতে তাদের দাঁড়া করানো হতো। ছোট বড় ব্যাপারটা তো আপনাকে আগেই বললাম। আমি নিজে দেখেছি যে যখন চড়কের মেলার ছবি আঁকা হচ্ছে, হরাইজন্টালি আঁকা কিছু কিছু ছবি, বিশেষ করে কৃষ্ণচন্দ্র কর্মকারেরই আছে হরাইজন্টাল, বাকি ছবি ম্যাক্সিমাম ভার্টিক্যাল ছবি। তো ওখানেতে মানে ঢাক বাজাচ্ছে, তারপরে তো ওখানে তো জমিদার মশাই মাথা নাড়িয়ে ফুল ঝরানোর ইয়ে করছেন, আর বাকিরা ওখানে মেলায় এসে কেউ মানে কাঁধেতে বাচ্চা নিয়ে, আর ওখানে ভেপু বাজাচ্ছে, এরকম পশরা বসেছে, গাছের নিচেতে বসেছে। তো ওইখানে ছোট একটি ফিগার দেখলাম, যে ফিগারটার হাতে একটা কাঁসর ঘন্টা আছে, আর কিছু নেই। তো তখন ভাবছি ও এত ছোট কেন? প্রথমত হচ্ছে যে সাধারণত খুব বাচ্চাদেরই দেওয়া হতো এটা ছোট, এবং ও একটা ইনসিগনিফিকেন্ট ক্যারেক্টার ওই টোটাল ওই বাজনা বাজনদারের মধ্যে। অর্থাৎ বাজনা বাজনদাররা আসছে, যেটা যার হাতে ঢাক করে আছে তার যে বড় করে আছে, আর তার ইয়েটা আছে খুব ছোট করে প্রপোর্শনেটলি। তো এই যে তাদের মধ্যে কিন্তু সিগনিফিকেন্ট ইনসিগনিফিকেন্ট ব্যাপারগুলো মাথার মধ্যে রয়েছে। তো একটা ছবিকে যদি একটা সাধারণ মানুষের কাছে নিয়ে আসতে হয়, তাহলে আমাকে কতগুলো জায়গাকে আকর্ষণীয় করে তুলতে হবে, তারা জানতেন। সেই জন্য তারা যেটা ইনহেরিট করেছে মূলত হচ্ছে কি অর্নামেন্টসটা। দীর্ঘদিন ধরে তাদের হয়তো পারিবারিক কাজের মধ্যেই ছিল যে গয়না তৈরি করতে হবে কি করে, সেই তার যন্ত্রপাতি, তার সেই নিখুঁতভাবে সেই অর্নামেন্টগুলো তৈরি করা, অর্থাৎ খুঁটখুট করে সে কাজ করে অর্নামেন্টসটা তারা তৈরি করতেন। সেই সেই বিদ্যেটাকে কাজে লাগিয়ে যখন কাঠ খোদাইতে এলেন, তারা কিন্তু আরো হাত আস্তে আস্তে খুলতে লাগলো। আর তাদের মধ্যে কিন্তু সেই রসবোধটা ছিল, কিভাবে করতেন। নিত্যলাল দত্ত বলে একজন ছিলেন। এই নিত্যলাল দত্ত কিন্তু বলা যেতে পারে একদম ওই কাঠ খোদাই শিল্পের মধ্যে চিতপুরের মধ্যে একটা বাদশা বলা যেতে পারে। এই নিত্যলাল দত্ত তিনি কাজটা তার করতেন, করে করে এতটাই তার পপুলারিটি বেড়ে গেল, তিনি একটা প্রেস খুলে ফেললেন। সেই প্রেস খুলে মানে লিখেই দিলেন আর কি, যে নিত্যলাল দত্তর প্রেস আর কি, দত্ত প্রেস বলে মেনশন করা থাকতো তার ছবিতে। কোথায় কোথায় তিনি তার নিজের আদ্যাক্ষর ব্যবহার করতেন LLD বলে, কোথায় কোথাও নিত্যলাল, কোথায় কোথায় নৃত্যলাল, এইভাবে নামগুলো ব্যবহার করতেন। তো একটা মানুষ তিনি যখন ওই কাজটা করছেন, আমি শুধু লক্ষ্য করে গেলাম তিনি কি জাতীয় কাজটা করছেন। আমি কম্পেয়ার করেছি, যখন নিত্যলাল দত্তের পঞ্জিকার কাজে আমি দেখেছি ছোট আকারে পঞ্জিকার, তাকে ছোট্ট পরিসরের মধ্যে তাকে কাজটা করতে হচ্ছে, আর বড় যখন ডিসপ্লে প্রিন্ট যেটা আর কি, যেটাকে ঘরে রেখে সাজানো যায় আর কি, যেটা খুব বিক্রি করা হতো কালীঘাটের পটের পাশাপাশি করে। তো সেই কাজগুলো উনি যখন করছেন, তিনি কিন্তু দারুণ দারুণ কাজ করেছেন। এই যে কালীঘাটের কালী মূর্তিও যেরকম বিখ্যাত আছে, ওনার রয়েছে, অনেকেই করেছেন ওই মূর্তি, তার মধ্যে নিত্যলালের কাজটা খুবই বিখ্যাত। উনি সেই হনুমানের ছবিও আঁকছেন, উনি নৃসিংহ অবতারের ছবিও আঁকছেন, উনি রথের ছবিও আঁকছেন, মেলার ছবিও আঁকছেন, আবার উনি বাবু সংস্কৃতি সেই যে ব্যঙ্গ করা ছবি সেটাও আঁকছেন। তো হাতে এক মুঠো কি বলে
মাছ নিয়ে, চিংড়ি মাছ নিয়ে বাজার থেকে ফিরছে বাবু। কি চমৎকার কম্পোজিশনটা! আমি আধুনিক ছবির যে বলেছিলাম যে সূত্রগুলো কোথা থেকে আসতে পারে এবং ওগুলো না হলে যেন আধুনিক ছবিটাই তৈরি হতো না। বাবুর কোথাও ছবি নেই, শুধু চিংড়ি মাছ আছে, আর আছে হাতের এইটুকু একটু অংশ। আর হাতের এইটুকু অংশের মধ্যে তার আরেকটু অংশ আছে, সেটা হচ্ছে তার কোট যেটা আছে, তার যে ডোরাকাটা কোটটা, অর্থাৎ কি জাতীয় বাবু সেটা কিন্তু ডোরাকাটা কোটটুকু ওইটুকু অংশের মধ্যে বুঝিয়ে দিয়েছেন তার কোন লেভেলে তার রোজগারটা আছে। মাসের প্রথমে টাকা পেয়েছেন, মাসের প্রথমে টাকা পেয়ে সে বাজারে চলে গেছে, বাজারে গিয়ে কিন্তু খুব কম্বিনেশন করে কিন্তু তিনি জিনিসগুলো কিনছেন। চিংড়ি মাছ কিনেছে বড় বড়, তার সঙ্গে একটা লাউ কিনেছে, লাউটাও ধরা আছে হাতে। তো লাউ চিংড়ি তিনি বাড়িতে গিয়ে করবেন, এবং তার সঙ্গে একটা পুঁটি মাছও আছে, পুঁটি মাছের ঝোলও খাবেন তিনি। তো একটা বাঙালি বাবুর তার যে এই যে মানে খাদ্য, মানে তার শখটুকু মাসের পয়লাতে তিনি যখন আসেন তিনি কিন্তু তা পান, চূড়ান্তভাবে সেটা গ্রহণ করেন। এই ছবিটা কোনো মানে বর্ডার নেই, বর্ডারলেস। সেই সময় উডকাটটা কি কালার ছিল, মানে কালারটা পরবর্তীতে হয়েছে, বলছি তাই না? বলছি তো এই যে বর্ডারলেস একটা ছবি তিনি করছেন, তখন কিন্তু তার নাও করতে পারতেন। যেরকম আগে আমি বললাম বেড়াল তপস্বী যে কোনো বর্ডার নেই, ম্যাক্সিমাম ছবি বর্ডার আছে। বর্ডারটা তার কারণ হচ্ছে ওই সময় তার ছবিকে বাঁধিয়ে রাখবে কি রাখবে না জানি না, তারা কিন্তু ছবিটা বাঁধিয়ে দিচ্ছেন মনে করতেন যে আমি একটা সুন্দর বর্ডার করে দিই, বর্ডারের মধ্যে তার সমস্ত জ্ঞানগুলো ঢুকিয়ে দিতেন, যে অর্নামেন্টেশনের যে জ্ঞানগুলো। তো আমরা দেখছি তো কি একই সঙ্গে আমরা পাচ্ছি যে এই যে কাঠখোদাই শিল্পীরা, তাদের কোনো রকমের একাডেমিক কিচ্ছু ট্রেনিং ছিল না, তারা কোনো অসিত পালের কাছ থেকে কোনো বক্তব্য কোনোদিন শোনেনি, তাদের মাথাতে কিচ্ছু নেই, ব্ল্যাঙ্ক মাথাতে তারা কিন্তু কাজটা করছেন। এই জায়গাটাই কিন্তু তৈরি হয়েছে আমাদের বটতলার নিজস্ব চরিত্র, এই জায়গাটা থেকে তৈরি হচ্ছে। আমি যেটা এখানে বলতে চাইছি যে এই বটতলার এই চরিত্রটাই একটা সময়তে কিন্তু আধুনিক শিল্পকে তারা একটা সময় ঠেলে দিচ্ছে, জোর দিচ্ছে, আধুনিক শিল্প যেখান থেকে উঠে এসেছে। এবং আমার ওই বইটাতেই বলা আছে যে পৃথিবী বিখ্যাত শিল্পী যারা মাস্টার আর্টিস্ট, তারা যে কালীঘাট পট থেকে কতটা ইনফ্লুয়েন্স হয়েছে তার লেখা রয়েছে এখানেতে, উদাহরণ সহকারে লেখা হয়েছে। তারপরে তখনকার মধ্যে যেরকম আমাদের কমল কুমার মজুমদার, কমল কুমার মজুমদার ভীষণ রকমভাবে কালীঘাট মানে কাঠখোদাই শিল্পীদের ভক্ত ছিলেন, ভীষণ রকমভাবে। তার বর্ণনাও অসাধারণ ছিল। তিনি নিজেও কাঠখোদাই করেছেন এবং লিনো কাঠ করেছেন এবং অসাধারণ সমস্ত কাজ করে গেছেন। আমার পরবর্তী অন্য অন্য বইটাতে এমনকি সেই কাজগুলো যেগুলো কমল কুমার মজুমদার করেছেন আমি ব্যাখ্যা করে দিয়েছি, অনেকগুলো ছবি আমি দিয়েছিলাম। তো এই যে এক্ষুনি পার্থ যে প্রশ্নটা করলো, আমি এটা আসছিলামই আর কি। যখন কালীঘাট পট খুব বিক্রি হচ্ছে, কালীঘাট পটটা ছিল একটা সমবায় শিল্প, পরিবারের সবাই একটা পট তৈরি করতো। একজন ছিল মাস্টার আর্টিস্ট, তিনি আউটলাইনটা তৈরি করতেন, প্রাথমিকভাবে একটা স্কেচ থাকতো, তো সেই স্কেচটার উপর ভিত্তি করেতে আগে মানে বর্ডার লাইনটা সবার শেষে টানা হতো ব্ল্যাকটা, তো তারা ইয়েলো লাগাচ্ছেন, গ্রিন লাগাচ্ছেন, বাড়ির বড় মেয়ে হয়তো গ্রিনটা বলছে, ছোট ছেলে হয়তো ইয়েলোটা লাগাচ্ছে, এই করে বাড়ির ঘরের মধ্যে পরিবারের মধ্যে যে কজন ছিল তারা অলমোস্ট সবাই কিন্তু ওতে হাত লাগাতেন। একসঙ্গে হয়তো 1000 পিস ওই ছবি তৈরি হচ্ছে বা 100 পিস তৈরি হচ্ছে, এবং তখন বাজারে বিক্রি হতো শ হিসেবে বিক্রি হতো পট, একটা নয়, শ হিসেবেই মানে বিজ্ঞাপনও করা হতো, তার মানে এত পট তৈরি হয়েছে। তো ওখানেতে যখন দেখা যাচ্ছে খুব রঙিন পট মানুষ চাইছে এবং বাজারে বিক্রি হচ্ছে, তখন এইবার যারা কাঠখোদাই শিল্পী তারা ভাবছে বোধহয় রঙিন হলেই বোধহয় বেশি বিক্রি হবে, নাহলে বেশি বিক্রি হবে না। তাহলে কি করে রঙিন করা যায়, তখন কিন্তু ওরা রঙিন করতে জানতেন না, অর্থাৎ পিন মিলিয়ে যে বারবার ছাপার ব্যাপারটা কিচ্ছু জানতেন না। তারা নিজেরা একটা কাঠখোদাই করছেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করছেন। এইবার তারা কিন্তু তাদের সঙ্গে পাল্লা দেওয়ার জন্যে তারা একটা পদ্ধতি বের করলো, স্রেফ 2-3টে বেসিক কালার তারা নিতেন, ইয়েলো, রেড, মানে আলতা বলা যেতে পারে, তুলো দিয়ে ওটাকে নিয়ে স্রেফ লাগিয়ে যেতে শুরু করলো, তুলো। তো প্রিন্ট যখন হতো তখন 100 পিস, 200 পিস, 400 পিস বা 1000 পিস প্রিন্ট হচ্ছে, আর ওরা বসে যেত শুধু তুলো দিয়ে রং করতে করতে। ওইটাই হচ্ছে কালার প্রিন্ট, আর কোনো কালার প্রিন্ট আসেনি। এমনকি তার পরবর্তী মানে যখন
19 শতকের শেষ হতে চলেছে, তখনও কিন্তু পিন মিলিয়ে কিন্তু উডকাটের প্রিন্ট হতো না। তারপরে হয়েছে প্রিন্ট মিল, তাও খুব বেশি নয়, 2 কালার, খুব মেরে মেরে গেলে 3 কালার হয়েছে। তো এইটা ছিল কালারের মানে ঐতিহ্য। তো এবার বলতে যাচ্ছি যে আমাদের যখন কালীঘাট পটুয়ারা অনেক মানে ডিজাইন তারা করবে, অনেক ছবি তারা করবে এরকম ভেবেছে, তারা যখন পরিশ্রম করছে, তারা এবার একটা পদ্ধতি নিল। তখন বাজারেতে লিথো সবে মেশিন এসেছে। তো লিথো মেশিন আমাদের এখানেতে ভারতবর্ষেতে 1820-র পর থেকে ঢুকছে। কিসের জন্য ঢুকছে? তখন শুধু সাধারণ বিল টিল ছাপা হবে ব্রিটিশদের কাজকর্মের জন্য, এবং সরকারি কাজের জন্যই মূলত এটাকে নিয়ে আসা হয়েছে। কিছু ম্যাপ তৈরি হবে, কিছু ছোট ছোট অ্যানাউন্সমেন্ট তৈরি হবে বা তার পোস্টার তৈরি হবে। তো সেইটা যখন ঢুকেছে ওখানেতে, তো একটা পাথরেতে তার যে কতগুলো ক্ষমতা থাকে, তার অক্ষর নানা রকম ছোট বড় করে, সেগুলো তারা যখন এর মজাটা পেয়ে গেছেন, তারা সেগুলো করছেন। তো কালীঘাট পটুয়ারা তখন ভাবলেন যে যদি এই পাথরটাকে যদি আমরা আউটলাইনেতে ব্যবহার করি, তো এবার তারা সেই উত্তর কলকাতাতে ছোট 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 কিছু লিথো মানে ওয়ার্কশপ তৈরি হয়ে গেছে, বিশেষ করে চোর বাগানেতে তৈরি হয়ে গেছে। কয়েকটা লিথো এরকম ধরনের যেখানে তৈরি হচ্ছে, তারা সেখানে গিয়ে তাদের আর্জটা জানালেন যে আমরা আউটলাইনটা শুধু প্রিন্ট করে দাও তোমরা। তারপর সেটা ওরা করলো কি, আউটলাইনটা প্রিন্ট করা শুরু করলো। পাথরের উপরে কিন্তু এরা সরাসরি আঁকতো না, তারা পেপারেই আঁকতো, তাদের ওখানেই সারা সরগর ছিল। বাকি যারা লিথোতে যারা কাজ করছেন, তারা শিফট করতেন পাথরেতে ওর ওই কাজটা থেকে। এইবার সেগুলো ওরা যখন ছেপে দিয়েছে, একসঙ্গে দেখা গেল 100 পিস ছেপেছে, 200 পিস ছেপেছে। এবার তাদের কাজ হচ্ছে তার উপরে তো এইবার ওদের নেক্সট কারামতি দেখানো, রং ছড়িয়ে 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 যাওয়া। কেউ বুঝতে পারেনি যে ওটা লিথোতে ছাপা হয়েছে, আউটলাইনটা কেউ বুঝতে পারেনি, তার কোথাও মেনশনও নেই। এই ধরনের কিছু ছবি রাশিয়াতে আছে, এবং ওখানকার যারা কিছু গবেষক তারা এটা নিয়ে পরবর্তীকালে মেনশনও করেছে, এবং সেখানে সাল মেনশন করা হয়েছে। এবং কালীঘাট পটুয়াদের যারা পটুয়া শিল্পী আছে, তাদের কিন্তু কখনো নাম থাকতো না, কিন্তু আমরা দেখেছি যে রাশিয়াতে যে ছবি আছে আর কি, সেই ছবিতে একজনের নাম আমরা উল্লেখ করতে পারছি, একজনেরই নাম আমার বইতে আছে, সেটা মেনশন করা আছে। তো এই যে তিনি যখন বর্ণনা করছেন যে কালীঘাট পটুয়ারা এইখান থেকে আউটলাইন করেছে, তারপরে তো এটা ছেপেছে, হয়তো তিনি ভাবছেন যে কালীঘাটেতেই বোধহয় ওরকম লিথো মেশিন বসানো হয়েছে। কালীঘাটে লিথো মেশিন বসেনি, লিথো মেশিন লিথোর জায়গাতেই বসেছে। তারা ওইখান থেকে কাজটা করে এনে এখানে আসতেন, এবং তখন পটুয়ারা থাকতেন ঠনঠনে কালীবাড়ির কাছে। ঠনঠনে কালীবাড়ির কাছে ওরা থাকতেন, এবং ওর কাছাকাছি আপনারা জানেন হয়তো এখনো অবধি সেই পাড়াটার নাম আছে পটুয়াটলা। পটুয়ারা থাকতেন ওখানেতে। তো ওই ঠনঠনের থেকে পটুয়া, তখন তো ওরা বস্তি, সবটাই বস্তি ছিল। আমি ওই পটুয়াটলার কাছে আমি নিজেও থাকতাম, আমার জন্মস্থান বলা যেতে পারবে তার পাশেই। তো আমি এটা দেখেছি যে ওইখানেতে যখন থাকতেন, তার মানে কি চোর বাগান ওখান থেকে এমন কিছু বেশি দূর নয়, তারা ওইখান থেকে কিন্তু প্রিন্টটা করিয়ে নিতেন, করিয়ে নিয়ে তারপর তারা কাজটা করতেন ওইখানে। তো এইবার ওই যে একটা স্টেপ এগিয়ে এলো, যখন কালীঘাটের পট তৈরি প্রায় শেষের দিকে চলে আসছে, এবং কাঠখোদাই শিল্পীরা তারা কাজ করছেন, এবং তারা কিন্তু ঢেলে, তারা কিন্তু নানা রকমের এক্সপেরিমেন্ট, প্রচুর তাদের চাহিদা। এমনকি ঠাকুর বাড়িতেও কিন্তু কাঠখোদাই ছবি ডিসপ্লে করা আছে, কালীঘাট পট তো আছেই, অবনীন্দ্রনাথের অনেক লেখাতেই সেগুলো পাওয়া যায়। এবং আমরা দেখেছি যে ওই সময়ে, অর্থাৎ আমি মাঝামাঝি সময়টার কথা বারবার করে উল্লেখ করছি, এটা প্রায় রেনেসাঁর সময় বলা যেত, শিল্পের রেনেসাঁর সময়। তখন অন্নদাপ্রসাদ বাগচি তিনি কিন্তু আর্ট স্কুলে ভর্তি হয়েছেন। আর্ট স্কুল থেকে তখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল উড়িষ্যাতে, তা ওড়িশা অ্যান্টিকুইটি অফ উড়িষ্যা বইটা করার জন্য। তার তখন 18 বছর বয়স হবে। বাবার সঙ্গে গিয়েছিলেন, সঙ্গে সাহেব বিচারক ছিলেন। তো ওই যে ওখানেতে গিয়ে ছবি কপি করে এনেছেন, সেগুলো এসে আর্ট স্কুলেতে তার মেশিনেতে অর্থাৎ পাথরেতে সেগুলোকে ট্রান্সফার করে একটা বিশাল বই তখন তৈরি হয়, অ্যান্টিকুইটিস অফ উড়িষ্যা বলে। সেটা বেরিয়েছিল আরো 20 বছর বাদে।
তো ওই যে অন্নদা প্রসাদ বাগচি, তার যে একটা স্কিল, তার যে ক্ষমতাটা যেটা ছিল, এটা কিন্তু সাহেবরা একদম গোড়া থেকেই বুঝে গেছিলেন। তখন গড়ানহাটাতে প্রথম আর্ট স্কুল যখন পত্তন হয়, প্রায় তার 10 বছরের মধ্যেই কিন্তু আর্ট স্কুলটা শিফট হয়ে যায় বউবাজারেতে। বউবাজারেতে উনি কিন্তু ভর্তি হয়েছিলেন। উনি ওখানেতে রথের মেলা দেখতে গিয়ে বাবার সঙ্গে ওই স্কুলটার হদিশ পান। তারপরে তো উনি একটা সময় এখানে ভর্তি হন। তারপরেতে কিন্তু প্রিন্সিপাল লক, হেনরি হোভার লক, উনি ওনাকে ওই আমাদের অন্নদা প্রসাদ বাগচিকে ঠিক চিনেছিলেন। এই অন্নদা প্রসাদ বাগচি কিন্তু হেনরি হোভার লকের কাছে ভীষণ কৃতজ্ঞ যে তাকে কিন্তু ওই ছাত্র অবস্থা থাকাকালীন শিক্ষক করে দেওয়া হয়, এবং তখন তার একটা মায়না তৈরি হয়েছিল, এবং তার স্কিলটা এতটাই এগিয়ে গেছে যে তার সেই স্কিলের জন্য তাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল একটা, মানে অসব জায়গায় ইউরোপিয়ানদের সঙ্গে মানে কম্পিট করতে পারে তার স্কিলটা, এবং গোল্ড মেডেল পেতেন বিভিন্ন রকমভাবে এক্সিবিশনেতে। আর গোল্ড মেডেল তখন তারা দিতেন জেনারেলি এই সমস্ত জমিদাররা, তারা ডিক্লেয়ার করতেন আমি একে পুরস্কার দিচ্ছি, ওকে পুরস্কার দিচ্ছি। তার কারণ হচ্ছে তাদেরও পোর্ট্রেট টোর্ট্রেট এরা করে দিত বা তোদেরকে দিয়ে করানো হতো। এই অন্নদা প্রসাদ বাগচি কিন্তু শিল্পের একটা বিরাট একটা স্তম্ভ তৈরি হলেন। এই স্তম্ভটা কিন্তু আমরা পেলাম কিন্তু ওই মাঝামাঝি সময় থেকে। কাঠখোদাইও চলছে, এবং কালীঘাটের পটও চলছে, এবং লিথোও চলছে। লিথোটার আমরা চূড়ান্ত বিকাশ আমরা কোথায় দেখলাম? 1878 সালেতে যখন অন্নদা প্রসাদ বাগচি আর্ট স্কুলের আরও 3জন ছাত্রকে নিয়ে তিনি ক্যালকাটা আর্ট স্টুডিও তৈরি করলেন প্রথম। এর আগে স্টুডিও তৈরি হয়েছে, ছোট ছোট স্টুডিও তৈরি হয়েছে, সেখানে কিন্তু অনেক কাজ হয়েছে, কিন্তু সেই স্টুডিওগুলো টেকেনি বেশি দিন। এই ক্যালকাটা আর্ট স্টুডিও কিন্তু তারা অনেক আটঘাট বেঁধে কিন্তু নামলেন। ওখানেতে লিথো ছবি ছাপা হবে, তার জন্য ওরা প্রায় অনেক দিনের প্রস্তুতি নিয়েছে। একসঙ্গে লিথো ছবি ছাপা হবে, ওখানেতে অয়েল পেন্টিং করা হবে, ওয়াটার কালার করা হবে, ওখানেতে আরও কতগুলো মানে জিনিস তারা রেখেছেন যে যে সমস্ত স্বদেশী আন্দোলনের নেতারা আছে তাদেরকে বসিয়ে সঙ্গে সঙ্গে পোর্ট্রেট করা হচ্ছে, সেইটা আবার কি বলে ইয়েতে ট্রান্সফার করে, কি বলে লিথোতে ট্রান্সফার করে বাজারে ছাড়া হচ্ছে। একদিকে তাদের মধ্যে দেশপ্রেম সম্পূর্ণভাবে রয়েছে, এবং তারা চাইছে যে আমরা শিল্পের মধ্যে একটা ভারতীয়ত্ব আসুক। আমরা ব্রিটিশদের কাছ থেকে ওরা শিখেছে, এবং পারফেকশনিস্টটা তারা হতে চেয়েছে। তারা একদম যখন যা কিছু হচ্ছে একটা রিয়েলিটি বেসেতে তারা থাকতে চাইছে, কোনো রকম ভাঙচুরের মধ্যে নেই। তখন ভাঙচুর শুরু হয়ওনি, তাদের ভাবনার মধ্যে ছিল না। যেটা অবনীন্দ্রনাথ আমরা বলছি যে বেঙ্গল স্কুল শুরু হচ্ছে, বেঙ্গল স্কুলের কিন্তু একটা প্রাথমিক ভূমিকা কিন্তু এই অন্নদা প্রসাদ বাগচিরা করে গেলেন। কিভাবে করলেন? প্রথমত হচ্ছে যে তারা যে সমস্ত ছবি আঁকতেন, সেই সমস্ত ছবির মধ্যে কিন্তু তার কম্পোজিশনটা কিন্তু তো খুব সুন্দরভাবে ভাবতেন, ইনফ্লুয়েন্স থাকতো, মিক্স থাকতো, যেরকম ব্যাকগ্রাউন্ডটা করা হতো ব্রিটিশ ল্যান্ডস্কেপকে অনুকরণ করে। কিন্তু যখন তিনি লক্ষ্মীর ছবি আঁকছেন, বা দুর্গার ছবি আঁকছেন, বা রাম সীতাকে আঁকছেন, আমাদের এখানকার স্থানীয় পোশাককে ফলো করে, অর্থাৎ আমাদের মা বোনেদের সেই পোশাককেই নেওয়া হয়েছে। এখানে লক্ষ্মী বলতে আমার ঘরের বাড়ির গৃহিণীকে নেওয়া হয়েছে, বা বউকে নেওয়া হয়েছে। তো এই যে পোশাক পরিবর্তনের জায়গাটা, তার সঙ্গে সঙ্গে কম্পোজিশন, কোন জায়গাটাকে আমি গুরুত্ব দেবো, কোন জায়গাটাকে গুরুত্ব দেবো না, তাকে কতটা নিট করে তোলা হবে, সবটাই কিন্তু অন্যরা মানে বাগচি তিনি কিন্তু ভাবনা করে 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 এদেরকে দিয়ে করিয়েছেন। তো উনি 3 বছর এটার সঙ্গে ইনভলভ ছিলেন, বাকিটা কিন্তু তারপরে থাকেননি, তাকে আবার ওই আর্ট স্কুলেতে হেডমাস্টার করে নিয়ে আসা হয়েছিল। তো উনি যখন উনি এই কাজটা করছেন, উনি কিন্তু বাকিদেরকে ইন্সপায়ার করছেন কাজ করার জন্য। উনি ওনার সময়কালীনই তখন বিভিন্ন জায়গাতে নানা রকমভাবে, যেমন বসন্ত, তখন তা কার্টুনের প্রথম ম্যাগাজিন তৈরি হলো, তো 80-র দশকেতে। তো এই যে যখন এই সমস্ত জিনিসগুলো তৈরি হচ্ছে, তখন কিন্তু ওরই ছাত্র বলা যেতে পারে, কিছুটা ও সমসাময়িক এরা কিন্তু একটা আর্টিস্ট প্রেস তৈরি করলেন। আর্টিস্টরাই সেই প্রেসটা চালাবে, সেখান থেকে কিন্তু ভালো ভালো পাবলিকেশন তৈরি হচ্ছে। সেখান থেকেই বলা যেতে পারে আমাদের প্রথম শিল্প
পুস্তিকা বেরোয়, তার নাম ছিল শিল্প পুষ্পাঞ্জলি, তখন মনে করতে পারছিলাম না। শিল্প পুষ্পাঞ্জলি উনি কয়েক বছর চলেছিল। তার মধ্যে কিন্তু আমরা প্রচুর উটকাট পেয়েছি, প্রচুর লিথো ছবি পেয়েছি, যেটা সরাসরি লিথোতে ছেপে বইয়ের সঙ্গে ঢুকিয়ে দেওয়া হতো। তো এই যে আমাদের টোটাল, আমি রাস্তাগুলো শুধু আমি বললাম যে কিভাবে আমাদের প্রসেসগুলো এগোচ্ছে। যখন আমাদের লিথো যখন বাজারেতে চলে এসছে, ভালো রকমভাবে চলে এসছে, তখন কিন্তু পুনে চিত্রশালা থেকে রবি বর্মার কাজ কলকাতাতে আসা শুরু হলো। কিছু বলছো? তাই তো বলছি। ও আচ্ছা আচ্ছা। তো এই যে রবি বর্মার কাজ যখন বাজারে ছেয়ে যাচ্ছে, রবি বর্মা খেয়াল রাখবে একই সময়ে কিন্তু দুটোই হচ্ছে। যখন ৭৮ সালে, অর্থাৎ ১৮৭৮ সালে এখান থেকে ক্যালকাটা আর্ট স্টুডিও তৈরি হয়ে যাচ্ছে, তার ১ বছর ১.৫ বছরের মধ্যে কিন্তু পুনে চিত্রশালা থেকেও তখন কিন্তু আবার তারা কিন্তু কিছু ছবি তারা তৈরি করছে, যেগুলো মূলত রবি বর্মার ছবিকে লিথোতে ট্রান্সফার করে তারা মাল্টিপল ভাবে দিচ্ছে। আর ওদের রেঞ্জটা বিরাট ছিল, মানে ক্যালকাটা স্টুডিও তো ছিল, কিন্তু ক্যালকাটা স্টুডিওর থেকে বড় ছিল পুনে চিত্রশালার। রবি বর্মন একটা বিশাল একটা মানে জায়গা জুড়ে তখন কিন্তু তার প্রচার চলছে। সমস্ত কাগজে কাগজেতে তাদের বিজ্ঞাপন, আগাম বিজ্ঞাপন দিয়ে দিত, এবং তারা সারা ভারতবর্ষ থেকে অর্ডার সংগ্রহ করতো। আরেকটা ছিল রবি বর্মার প্রেসের কি, তখন কংগ্রেস সবে স্বদেশী আন্দোলনের সঙ্গে ভীষণ রকমভাবে উঠে পড়ে লেগেছে। এই কংগ্রেসকে তারা কিন্তু, রবি বর্মার প্রেস কিন্তু সমস্ত রকমভাবে সহযোগিতা করেছে। তাদের সমস্ত ছবিগুলোকে তারা আঁকতেন, প্রকাশ করতেন, মানুষের ঘরে ঘরে যাতে পৌঁছে যায় নেতাদের ছবি, তবেই তো আন্দোলনের একটা মাহাত্ম্য থাকবে। ঠিক এই জিনিসটাই কিন্তু আমাদের অন্নদাপ্রসাদ বাগচি ওদের আগে ভেবেছিলেন বলেই কিন্তু রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের ছবি, ওখানেতে কেশবচন্দ্র সেনের ছবি, তারপরে বিখ্যাত বিখ্যাত সব ছবি কিন্তু ওরা তৈরি করে বাজারে ছেড়ে দিচ্ছে। অর্থাৎ আমাদের এই বাঙালি যে সমস্ত স্বদেশী মানে ছিলেন, স্বদেশীদের পরিচয় কিন্তু তখন এরা করছে। এবার অবনীন্দ্রনাথ যখন উনি তার নিজের জায়গাটা খুঁজে পাচ্ছেন, তখন প্রায় ১৯ শতকের শেষ দিক। তার আগে কিন্তু একটা জমি তৈরি করে দিয়ে গেলেন কিন্তু এই অন্নদাপ্রসাদ বাগচি। আর অন্নদাপ্রসাদ বাগচি কিন্তু জমিটা পেলেন কিন্তু এই কালীঘাট পট কাঠখোদাই শিল্পীরা একটা জায়গা তৈরি করেছিলেন বলে। ধারাবাহিকভাবে কিন্তু এই যে কাঠখোদাই শিল্প বা এই লিথো বা আমাদের কালীঘাট পট আকাশ থেকে পড়েনি, কোনোটাই কিন্তু আকাশ থেকে পড়েনি। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একটা জায়গা তৈরি হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু ঘটনাটা ঘটেছে। অর্থাৎ থিসিসটা ছিল, অ্যান্টিথিসিসটা এসেছিল, সিনথিসিসটা এসেছে তারপরে। আমাদের এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে যে আধুনিক শিল্পের যে জায়গাটা তৈরি হচ্ছে, এটা অবনীন্দ্রনাথ থেকে তারপর কিন্তু আরও এগোতে শুরু করলো, সর্বভারতীয় স্তরেতে এবার যেতে শুরু করলো। যদি এই বটতলার যদি এরা না থাকতো তাহলে কিন্তু ওইটা হতো না। বটতলার শিল্প কিন্তু আজকে যদি সাহিত্য না থাকতো তাহলে বটতলার শিল্পটাও হতো না। সাহিত্যের মধ্যে কিন্তু কেচ্ছা কেলেঙ্কারি অনেক কিছু থাকবে, এবং সেটাই স্বাভাবিক। আমি মনে করি কোনো রকমভাবে ছাঁকনি দিয়ে তুলে আনা সাহিত্য সাহিত্য নয়, সাহিত্য হবে সব কিছুর মধ্যেই থাকবে, শিল্প ঠিক তাই। কোনো কিছু ছাঁকনি দিয়ে কিন্তু পিওর জিনিসটা পাওয়া যায় না। আমরা চা খেতে পারি কিন্তু শিল্প হয় না। তো সেই জায়গা, সেই পরিবেশটা থেকে আমরা কিন্তু ধীরে 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 আরও অনেক কিছু পাচ্ছি। বটতলাতে তখন বাইজি নাচ হচ্ছে, গান হচ্ছে, বটতলাতে তখন ভালো ভালো খাদ্য তৈরি হচ্ছে, ভালো ভালো খাদ্য, এবং সাহিত্য, শিল্প, নাটক তৈরি হচ্ছে ভালো ভালো ওখানেতে যাত্রা তৈরি হচ্ছে ভালো ভালো। তো এতগুলো শিল্প এক জায়গাতে এসেছে, তো একটা বিস্ফোরণ বলা যেতে পারে। তো শিল্পের সেই বিস্ফোরণের সেই জায়গাতে ধীরে 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 আধুনিক শিল্প কোথায় যাবে তার দায়িত্ব কিন্তু পরবর্তী সময়েতে যারা এসেছেন তারা কিভাবে গ্রহণ করবেন। তার মধ্যে যেমন চিত্তপ্রসাদের কাজের মধ্যে, চিত্তপ্রসাদ চিরকাল কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু ছবি এঁকেছে, কিন্তু তার ছবিটা দেখবেন কিসের উপর ভিত্তি করে তার ছবিটা আছে, তার গঠনটা, তার ফিগারগুলো সব কিছুর মধ্যে কিন্তু একটা আমাদের এখানে বাংলার জিনিস আছে, এবং সেই জায়গাটা কিন্তু উনি ধরে রেখেছেন আজীবন। তারপরে তো অনেকে আমাদের কাজ করে গেছেন এবং আধুনিকভাবেই কাজ করেন। তার মধ্যে বড় উদাহরণ হচ্ছে আমাদের সোমনাথর কাঠের প্ল্যাঙ্কেতে যে সমস্ত কাজ করে গেছে, সোমনাথর খুব ডিটেলস কাজও করেছেন, আবার খুব ফর্ম ভেঙেও কাজ করেছেন কাঠেতেই।
আমার আমার বইতে সেটাও আছে, দুটোই আছে। তো আমি এই যে এতগুলো স্টেজ এখন অবধি বললাম আর কি, তো আমার মনে হয় যে আমি একটা শুধু ভূমিকা করলাম, কিন্তু এই ভূমিকাটা কিন্তু আরো বিস্তার করে না, আর ঘন্টার পর ঘন্টা কিন্তু এই ভূমিকা বিস্তার হতে পারে। তো আমার মনে হয় যে এই পর্যায়ের পর থেকে আপনারা যারা রয়েছেন তারা যদি আমাকে প্রশ্ন করেন, আমি তার আরেকটু এগোতে পারবো। আমি জাস্ট এইটুকু ভূমিকাতে আমি থাকলাম। এই ভূমিকাটাতে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে বটতলা আমাদের আধুনিক শিল্পের কিন্তু একটা বীজ। এই বীজটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনারা আপনাদের ভাবনা থেকে প্রশ্ন করতে পারেন, আমি আছি। স্যার, আপনি যেমন বললেন যে সাধারণ মানুষের যে জায়গাটা যেভাবে রিফ্লেক্ট হচ্ছে, এটাকে তো আমরা তাহলে পরবর্তীকালে আমরা যারা এখন দেখছি যে যেভাবে ধরুন গায়ত্রী শ্রীবাস চক্রবর্তীর ক্যানভাস অপারেশন স্ট্রিটকে আমরা যখন দেখছি যে নিম্নবর্গকে কিভাবে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা হচ্ছে, সেই জায়গাটাও তাহলে বটতলা থেকেই আমাদের মানে তার গোড়াপত্তন হয়েছে বলে আমরা ধরে নিতে পারি। বা যে কোনো শিল্পের যে সাধারণীকরণ বা বা মানবায়ন করা, সেই জায়গাটা কি আমরা ধরে নিতে পারি? মানে ধরুন আমরা যেমন ওয়েস্টার্ন হিস্ট্রিতে আমরা একদিকে রিয়েলিজম পাচ্ছি, রিয়েলিজম থেকে আমরা প্রথম ওই রকম লার্জার দ্যান লাইফ একটা কমন ক্যারেক্টারকে দেখতে পাচ্ছি যে গুস্তাভ কোর্বে স্টোন ব্রেকার্স করছে, বা এই ধরনের যে ছবিগুলো দেখতে পাচ্ছি, সেই রকম ভাবে কি আমরাও এখানে প্রথম বটতলাতেই সাধারণ মানুষের রিফ্লেকশনটা দেখতে পাচ্ছি? অফকোর্স, অফকোর্স, সবটাই সাধারণ মানুষের। যেটা আমি দুটো ছবির উদাহরণ দিলাম, একটা হচ্ছে বেড়াল তপস্বী, হুম, আরেকটা হচ্ছে যে এই চিংড়ি মাছ, এরকম আছে। বা এই যে পেটেতে ছুঁচোর কীর্তন, বাহিরে কোচার পত্তন, এরকম অনেক ছবি আছে। একটা ছবি আছে সব কিন্তু মানুষকে নিয়ে স্যাটার করা। তাদের কি উদ্দেশ্য ছিল এটা? সদ্য বিবাহ করেছে এক যুবক, সে তার আহ, নতুন যে বউকে নিয়ে সে যাবে, মেলাতে যাবে, মেলা দেখতে। বাড়িতে রয়েছে একমাত্র মানে মা, বয়স্কা মা, তাকে কোথায় রেখে যাবে? তাকে সঙ্গে নিয়ে গেল। এইবার মেলা থেকে তার বউ একটা টিয়া পাখি কিনেছে, মানে একটা পাখি তার শখ ছিল, সে কিনেছে। এই যে তিনটে ক্যারেক্টার মেলা থেকে যখন তারা ফিরছে, কিভাবে একজন দেখাচ্ছে কাঠখোদাই শিল্পী, তিনি দেখাচ্ছেন তার নতুন সদ্য বিবাহিত বউকে কাঁধে তুলে নিয়েছেন, এক, তার হাতে তো ওই টিয়া পাখির খাঁচাটি রয়েছে। দুই হচ্ছে তার পাশে রয়েছে তার মা, তিনি মানে বয়সের ঝুড়িতে কুঁজো হয়ে গেছেন। তার গলায় রয়েছে দড়ি, সেই দড়ির একটা প্রান্ত রয়েছে তার ছেলের হাতে। তার গলাতে ঝুলছে হরিনামের সেই মালা, হাতে ধরা হয়েছে বউয়ের ভ্যানিটি ব্যাগ। এতগুলো জিনিসের এই যে অঙ্গগুলো আমি বললাম, ওরা ভেবেছে কাদের জন্য ভেবেছে, এই স্যাটারটা কাদের জন্য? এবার এবং এর প্যারালাল আর কোনো মানে হিস্ট্রি আমরা পাচ্ছি না বা সারা ভারতবর্ষে এইরকম একদম আধুনিক ছবি। এই যে ছবির ভাবনাটা, তখন ধরো আলালে ঘরে দুলাল বেরিয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের এই ভাবনাগুলো যারা সাধারণ ইয়ে থেকে তারা পটুয়ারা এসছেন, সাধারণ ইয়ে থেকে কাঠখোদাই শিল্পীরা এসছে, তারা কেউ বিশাল বাড়ির লোকজন নয়, তারা কোথাও ট্রেনিং নেবার সুযোগ পায়নি, তাদেরকে কেউ বলে দেয়নি। তারা চোখের সামনে এগুলো দেখছে, ভ্রষ্টাচারটা তারা চোখের সামনে দেখছে, অত্যাচারটা তারা চোখের সামনে দেখছে। যখন আমার বইতেই আছে তারকেশ্বর হত্যা মামলা, যেখানে দেখা যায় তার একদম নাটকের সিনের মতন তিনটে ছবি করা আছে, একদম নাটকের সিনের মতন। বা দুটো ছবি আছে, একটাতে দেখা যাচ্ছে মহন্ত বসে আছে, তিনি মানে মন্দিরে মানে শিবলিঙ্গ তার পাশে দেখা যাচ্ছে, আর তিনটে ক্যারেক্টার তার সামনে দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটা হচ্ছে এলোকেশী, যে মেয়েটির সঙ্গে তার সম্পর্ক ছিল, আর আরও দুজন মহিলা যারাকে আর কি গ্রাম থেকে আর কি মিথ্যা প্রভু মানে বলে তাকে আর কি মহন্তের কাছে নিয়ে এসেছিল। আরেকটা ছবিতে এবার দেখা যায় ঠিক তার পাশাপাশি আরেকটা কম্পোজিশনের মধ্যে রয়েছে একই সঙ্গে, টোটাল একটা ফ্রেমের মধ্যে। ওর হাজব্যান্ডের নাম ছিল নবীন বন্দ্যোপাধ্যায়, এবং সে বাড়িতে এসেছে, সে কলকাতাতে একটা প্রেসে কাজ করতো, সপ্তাহান্তে সে বাড়িতে এসেছে। আস্তে আস্তে তার গ্রামে সে শুনেছ তোমার বউ তো ওই মহন্তের সঙ্গে ইয়ে করে এসছে, এটা শুনেছে, শুনে তার মাথা গরম হয়ে গেছে। এইদিকে তো এলোকেশী ঘরের মধ্যে ওর জন্য পান টান নিয়ে বাটাটা সাজিয়ে রেখেছে। ঘরে ঢুকে ওই বটিটা নিয়ে গিয়ে ঘরাং করে ওর গলাটা কেটে নিল, আর কিচ্ছু এক্সকিউজ শোনেনি। আলটিমেটলি এই যে ছবিটা দিচ্ছে, ছবিটা হচ্ছে কাদের জন্য করছে তারা ছবিটা, তখন কেসটা চলছে,
ঠিক আছে, 1872-73 সালের ঘটনা। কেস চলেছিল 1 বছর, এবং যখন এই কেসটা চলেছে সেটা কোনো সাংঘাতিক রকমভাবে রিপারকেশন হয়েছিল সর্বত্র। সাহিত্য তৈরি হচ্ছে, যেটা আগেই বললাম, ছবি তো তৈরি হয়েছে, অনেক ছবি তৈরি হয়েছে। কাদের জন্য হচ্ছে এটা? তাহলে আমি পরে উদ্ধার করেছি 1820 সালেও তো একই ঘটনা ঘটেছিল তারকেশ্বরেতে, 1820 সাল। কিন্তু তখন এটা কেউ জানতো না, জানতো না, কাগজে বেরিয়েছে, তখনকার কাগজে যেটা বেরিয়েছে, একটাই কাগজ ছিল, তখন বেরিয়েছিল। কিন্তু সেই সময় কোনো পটুয়া আঁকেনি ওইটা, কোনো কাঠখোদাই শিল্পী আছে তখন আসেইনি বাজারেতে। যখন এসেছে তারা কিন্তু তাদের ক্ষমতা দেখিয়ে দিয়েছে। তো এইটা কিন্তু ইতিহাসে থেকে গেল এই ছবিটা। তো এবার কম্পোজিশনটা কিভাবে করবে, কারণ তখন যাত্রা, নাটক সব কিছুই হচ্ছে, সুতরাং তাদের কাছে এটা খুব সহজ ছিল এই কম্পোজিশনটা তৈরি করা। তো এই যে ভাবনাগুলো, একটা সময় আমরা কি দেখছি, এই ভাবনাগুলো কিন্তু যদি একত্রিত করা যায়, স্ক্যান যদি তুমি করো একটা জায়গাতে, তুমি যদি রাখো, তাহলে সিটস পেয়ে যাবে। একদম, এটাই হচ্ছে আমার মূল জায়গাটা। আর বলো। আপনি যেমন কাঠখোদাই থেকে শুরু করলেন, তারপরে এচিং এলো, এচিং এর উপরে কালার হলো। না, এচিং আগে এসেছিল, এচিং আমি ওইভাবে বলিনি, এচিংটা বলেছি আগে ছিল। এচিংটাকে অবসলিট ছাপার জন্য এচিংটাকে সরিয়ে দেওয়া হলো, কারণ ওইটা পরিশ্রম এবং খরচ সাপেক্ষ। এচিং আগে না কাঠখোদাই আগে? এচিং, এচিং তারা অনেক আগে। আচ্ছা, যাই এচিং এর হোক, বয়স 500 এবার বছর। ওখান থেকে আমরা রবি বর্মাতে চলে গেলাম, ওলিওগ্রাফি। হ্যাঁ? মানে এই সমস্ত করে আমরা রবি বর্মাতে গিয়ে শেষ করলাম ওলিওগ্রাফি, প্রিন্ট, মানে প্রিন্টের জায়গাটা। হ্যাঁ। তারপর দাদু, এই যে সমস্ত সময়টা কিন্তু অরিজিনাল কাজের যে বাজারের চাহিদার যোগানদারি যেটা বলি, শিল্পীরা শিল্প করেই বাঁচতে পেরেছে। তারপরে এই সমস্ত, তারপরে যে ছাপা শুরু হলো, এবার সেই যে অরিজিনাল কাজটা কখন কিভাবে ক্যালেন্ডারে, এবার বাড়িতে বাড়িতে শুধু ক্যালেন্ডার চলে এলো। এই অরিজিনাল শিল্পী যারা শিল্প করছে, তাদের শিল্পগুলো তারা প্যাশানে ছবি আঁকছে, সবাই শিল্প করেও খেতে পারছে না, প্যাশে সাইডে একটা অন্য কিছু করে করছে, ছবিটা তার প্যাশানে আঁকছে। এই অরিজিনাল কাজ থেকে আস্তে আস্তে ঘরে ঘরে ক্যালেন্ডার কবে থেকে ছেয়ে গেল, এই জায়গাটা যদি, ক্যালেন্ডার যখন ছেয়ে গেল, বলা গেল একদিকে ক্রিয়েটিভ আর্টের বলতে গেলে মৃত্যুই হলো। তখন মানুষ জানে এটাই বোধহয় ছবি, অরিজিনাল বাড়ির ক্যালেন্ডারটাকেই ছবি মনে করছে আর এখনো কি। ভাবে, এখনো ভাবে। আপনি দেখুন কতজন পার্সেন্টেজে আপনি পাবেন না শিল্পবোদ্ধা, এখনো ক্যালেন্ডারই শিল্প, এবং ক্যালেন্ডার শিল্পটা এখনো অবধি মানে যথেষ্ট, মানে সারা ভারতবর্ষে বেশ পপুলার। এবং এবং ক্যালেন্ডারেতে দেখুন, ক্যালেন্ডার রবি বর্মার ছবি দিয়েও ক্যালেন্ডার হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এবং বিখ্যাত শিল্পীদের দিয়েও ক্যালেন্ডার। ওলিওগ্রাফি প্রিন্ট হয়েছে, এবং ওলিওগ্রাফি প্রিন্ট যখন এলো, কালীঘাটের আর্টিস্টরা তার সঙ্গে কম্পিটিশন করতে করতে না, কাজ অনেক ফাস্ট হলো। কালীঘাটের সঙ্গে ওলিওগ্রাফের যেটা ছিল না, ওদের সঙ্গে না কম্পিটিশন হয়েছে, কিন্তু না, তাতে না, করে যে এই যে মানে আধুনিক কালীঘাট যেগুলো শুধু লাইন, কালীঘাট তো আগে ছিল একদম সেই সোনার জল দিয়ে খুব ডিটেল কাজ হতো। প্রথম যে কালীঘাট, সোনার জল দিয়ে, রূপোর জল আমরা দিয়ে ওইটাকেই খুব বলছি, ডিটেল কাজ অন্য হতো। কিছু বলছি না, কিন্তু ওই পরবর্তীকালে যে সময়টার কথাই বলছি। ফার্স্ট কাজটা শুরু হলো, জাস্ট লাইন দিয়ে দু একটা রং দিয়ে, একদম আধুনিক কালীঘাট। না না না, আধুনিক কালীঘাট বলে কিছু নেই। কালীঘাটের সময় কালীঘাটে যা যা হয়েছে, আর আপনি লাইন দিয়ে যেটা দেখছেন, সেই লাইনটা আপনি এখন দেখছেন বলে, তার কারণ হচ্ছে একজন শিল্পীর বাড়িতে সেই যখন লাইনটা তার নকশা করার জন্য দরকার থাকে, এবং কিছু ওই জাস্ট আউটলাইনই থাকে, আর কিছু থাকে না, অথবা আউটলাইনটা করে রেখেছে, পরে হয়তো কালার ভরাট করবে বলে সেটা হয় নেই। তো একটা শিল্পীর ঘরে তো অনেক রকম ছবি থাকে, তো হাফ ফিনিশ ছবি থাকে, সবে পেন্সিল করেছে সেই ছবি থাকে। কালীঘাট পটুয়াতে এরকম আছে, কিন্তু আমরা কালীঘাট পটুয়া বলতে কালীঘাট পটের যে সময়টাকে বলি, একটা সার্টেন পিরিয়ড অবধি, তারপর এগুলোকে আমরা বলি না। আমরা মূলত ওইটাকে এন্ড টাইম বলে রাখি, 1930 সাল কালীঘাটের পটে, ওটা হচ্ছে এন্ড পয়েন্ট একটা। আর একদম শুরুটা যদি বলতে চান, সেটা আপনার 1700 সালের শেষ থেকে। আর তারাও এসছে তো একটা জায়গা থেকে, তারা মাইগ্রেটেড হয়ে এসছে। যখন মানে মুঘল সাম্রাজ্যটা বসছে আস্তে আস্তে, তার পতনের দিকে যাচ্ছে, ব্রিটিশরা আসছে, এবং তাদের যে দরবারের যে আর্টিস্টরা ছিল আর কি, মিনিয়েচার আর্টিস্টের ওই সমস্ত কাজগুলো তারা করতেন। তো তাদের তখন জীবিকায় টান পড়লো, কারণ তাদেরকে কেউ মানে পেট্রোনাইজ করার কেউ নেই। তখন তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লেন, কেউ উড়িষ্যায় চলে গেলেন, কেউ বাংলায় চলে গেলেন, আরও জায়গায় চলে গেলেন, ছোটো ছোটো জায়গাতে। এই যে তারা যে চলে গেছেন বিভিন্ন জায়গাতে, তারা তারপর তাদের জীবিকার জন্য তারা কাজ করবেন। তো এই যে আমরা বলি যে কালীঘাট পটুয়াদের মধ্যে
তাদের ওই বংশধররা অনেকেই ছিলেন ওই সময়তে, কিন্তু তারপর থেকে তারা সরে গেছে, অ্যাবসলিউট হয়ে গেছে। তারা কিন্তু ছিলেন অনেকে মিনিয়েচার পেইন্টারদের মধ্যে থেকে। এই যে ধরুন আপনাদের এখানকার যেটাকে আমরা বলে থাকি মানে কোম্পানি পেইন্টিংস, কোম্পানি পেইন্টিংসটা কি? সেটা একটা দোআঁশলা জিনিস, সিম্পলি দোআঁশলা জিনিস। তার ব্রিটিশদের খুশি করার জন্য তাদের কমিশনে তারা কাজটা করতো। সিম্পল সেই অংশটুকু শুধু তারা ক্যানভাসে নিয়ে আসতো, তারা জানতো কীভাবে ক্যানভাসের কাজ শিখিয়ে দিয়েছিল, ব্রিটিশে শিখিয়ে দিয়েছিল। তারা পাখি আঁকতে জানলো, ঘোড়া আঁকতে জানলো, মানুষ আঁকতে জানলো। সেগুলোকে করতো কি একটা ক্যানভাসের মধ্যে তারা জল রংটাকে মানে ব্যবহার করেই কিন্তু করতো। তার পরবর্তীকালে তারপরে পিগমেন্ট ইউজ করতো, তারা গাম ইউজ করতো, করে এটাকে রাখতো। অনেক পরে ওগুলোকে প্রিজার্ভেশনের জন্য ওগুলোকে সংরক্ষণ করার জন্য ওগুলোকে তারপরে কী বলে ভার্নিশ ইত্যাদি ব্যবহার করা হয়েছিল। কিন্তু তারা কিন্তু কেউ কিন্তু কোথাও থেকে শিক্ষা নেয়নি, সাধারণ তারা শিল্পী, কিন্তু অনেক ভালো ভালো কাজও হয়েছে। আবার সেগুলিকে আমরা বলে থাকি কোম্পানি পেইন্টিং কাজ, যেহেতু কোম্পানির লোকেরা তাদেরকে কমিশন করে শিখিয়ে মানে কাজটা দিত, সেই জন্য কোম্পানি পেইন্টিং। তাদের ঘরে ঘরেই শোভা পেত ওই পাখি, তারপর শিকারের ছবি, এইসব। কিন্তু কালীঘাট পটুয়াদের মধ্যে যেটা আর কি প্রাণ ছিল সেটার মধ্যে ওইটা নেই, ওই প্রাণটা নেই। এই উডকাটের এই আনাড়ির মধ্যে যে প্রাণটা ছিল সেটা ওখানে পাবে না। এইটাই হচ্ছে আমাদের কলকাতার নিজস্ব শিল্প, একদম ভেতরের শিল্প, কোম্পানি পেইন্টিং নয়। কোম্পানি পেন্টে ওরা তো একদম একাডেমিক, যা কাজ করতো পুরো একাডেমিক স্টাইলে, একাডেমিক স্টাইলেই করেছে, কিন্তু তাদেরকে ওখানে খুব যে বেশি শিখিয়েছে তা নয়, তাদের মতো করেছে। তাদের মধ্যে ওই মিনিয়েচারের জ্ঞানটা ছিল, সেইটুকু জ্ঞান তারা ব্যবহার করেছে, বড় বড় ছবি করেছে, কিন্তু খুব সুন্দর করেছে, কাজগুলি সুন্দর। বহু চর্চিত এবং বহু আলোচিত একটা প্রশ্ন, বিশেষ করে এই জেনারেশনের মধ্যে খুব এটা ঘুরে বেড়ায় কোশ্চেনটা, যে অনেক পরবর্তী ক্ষেত্রে মানে বেঙ্গল স্কুলের সময় যামিনী রায় যে ধারা তৈরি করলেন, আপনার কি মনে হয় যে ওটাকে একদম ইন্ডিপেন্ডেন্ট একটা স্টাইল, নিজস্ব একদম, না ইনফ্লুয়েন্স কোথা থেকে এসছে? ট্রিমেন্ডাস হ্যাঁ, ইনফ্লুয়েন্স, হ্যাঁ। উনি নিজেই স্বীকার করেছেন, হ্যাঁ, নিজেই বলতেন। আমার কাছে দুটো জায়গাতে উনি বলতেন, যেটা আর কি প্রথম বলতেন যেটা হচ্ছে যে মন্দিরে যদি ওই টেরাকোটাটা না তৈরি হতো আমি ইনফ্লুয়েন্স হতাম না, এক। কালীঘাট পট যদি না তৈরি Exactly, হতো এখানটায়, হ্যাঁ। আমার কম্পোজিশন তৈরি হতো না। ও লাইন কিন্তু কালীঘাটের পর থেকে একদম একদম হ্যাঁ। পুরো মাত্রা ওই যে সরু মোটা সরু শুরু হয়ে থেকে যাওয়া। হ্যাঁ, মোটা আবার সরু। হ্যাঁ হ্যাঁ, শুধু উনি ব্যবহার করতেন না যেটা কালীঘাট পটেতে, যেটা আর কি হালকা করে মিলিয়ে দেওয়া হুম। বডিতে, একটা 3D আনার জন্য ডিপ থেকে লাইটে চলে যাওয়া, ওইটা উনি করতেন না, উনি সেটা সলিডে করতেন। সলিড করতেন। হ্যাঁ সলিডে করতেন, কিন্তু কম্পোজিশন, তার চোখের এই যে বড় বড় চোখ, হ্যাঁ। এগুলো করতে গেল। আমি খুব ভালো করে স্টাডি করেছি মন্দিরে কি বলে টেম্পলের যে ইয়েগুলো প্লাগগুলো আছে, আমার প্রচুর ছবি তোলা আছে, হাজার হাজার ছবি তোলা আছে। আমি নিজে গিয়ে সেখানেতে বিষ্ণুপুরে গেছি, আরও অনেক জায়গাতে গেছি, সেই ছবি তুলে এনে এনলার্জ করে করে ওই চোখের স্টাইল দেখার চেষ্টা করেছি। একটা যে পটল চেরা চোখটা ছড়িয়ে গেছে, ওটাই হচ্ছে ওনার তো একটা একদম আইডেন্টিটি করে নিজস্ব। আর সলিড কালারটা করতেন। হ্যাঁ, তারপরে যে কম্পোজিশনটাকে নিচে একটা ফিগারটাকে বেটে করে দেওয়া হলো, করে দিয়ে তারপর সেখানে এই যে ছড়ানো কম্পোজিশন চলে আসছে, এবং তারপরে রেখাগুলো দিচ্ছে, যেগুলো রং সলিড করে তারপর রেখাগুলোকে ব্যবহার করছে। এবং কোন রং ব্যবহার করছে খেয়াল রাখবে যে মূলত একটু চড়া রং ব্যবহার করছে। হ্যাঁ, সফট কালার কিন্তু এসছে, কিন্তু চড়া রংটা ডমিনেট করেছে। ওই হচ্ছে জমিনিরাই কিন্তু হাইলি স্কিল ছিলেন ইউরোপিয়ান স্টাইলে, হাইলি স্কিল। এখানে তো ওনার বাইজেন্টাইন গ্লাস পেইন্টিং এরও একটা রেফারেন্স চলে আসে, বাইজেন্টাইন যে চার্চের যে স্টেইন গ্লাস পেইন্টিং, হ্যাঁ, সেটারও একটা, কারণ একটা সময় তো ভ্যানগগকে কপি করেছে, ওই ডট 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 করে ভ্যানগগ ইয়ে টানতেন, ওই ডট ইউজ করে। এখন যে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, যেটা বলছিলাম হাতে চিংড়ি মাছ, সেই সময় তো কালার ছিল না, এটা ওরা ওটাকে অ্যাপ্লাই করলো এখানে এসে। দেখো আমার বইতেই আছে, হ্যাঁ, ব্লু কালার যে এলো, ব্লু কালার। না আমার বইতে আমার ওই ছবিটা এত বড় আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ফোল্ড আছে আর কি হ্যাঁ। কাজেতে। ওইটাতে যে রংটা আছে তুমি দেখতে, আমি তো কালারই চেপেছি, ওই রংটা কিন্তু তারা তুলো দিয়ে ব্যবহার করেছে। আচ্ছা, এবং ওই নীল হলুদ ওই রংগুলো কি মানে ওগুলো ভেষজ রং? না না, ওইটা সিম্পল, ওগুলো হচ্ছে সব আর্ট ইয়ে ভেজিটেবল কালার। এখন খুব বাজে ভাবে ছাপা হচ্ছে স্ক্রিনে। তখন তার পোস্টার কালার ছিল না, সব ওরা নিজেরা তৈরি করে নিত। যেটা এখন বাজারে ছিল সেটা হচ্ছে আলতাটা ছিল, Yes.
তুতে রংটা ছিল, তুতটা ব্যবহার করা হতো, তুতে যে ব্লুটা ব্যবহার করা হতো তখন কাপড় সাদা করার জন্য, এটাকে রাখার জন্য এটা ব্যবহার করা হতো, তো ওইটাকে ব্যবহার করতো তুতটা। নেক্সট বলো। স্যার বলছি যে মানে কালীঘাট আর বটতলা যেহেতু মানে একই সময়ে, মানে ওই দুটোর যে ছবি, ওই দুটোকে ভিজুয়াল মানে কিভাবে আমরা আলাদা করব, মানে বুঝবো কি করে? খুব সহজ তো, একটা জল রঙে আঁকছে, একটা মানে কাট খোদাই করে প্রিন্ট নেওয়া হচ্ছে, প্রিন্টার ছবি তো মানে যে কেউ বুঝতে পারবে। আলাদা বলতে তাদের স্টাইলও আলাদা, কিছুটা হয়তো তারা কাছাকাছি সময়েতে ওরা কপি করেছিল, কিছুটা, খুব সবটা নয়, প্রায় একই রকম প্রায় দেখা যায়। কিন্তু কালীঘাট কিন্তু ওর সমসাময়িক না, কালীঘাট কিন্তু তোর বড় দাদা। আচ্ছা আচ্ছা। কালীঘাটের অনেক পরে কিন্তু কাঠখোদাই ঢুকেছে। আচ্ছা কাঠখোদাইয়ের প্রথম ছবি যেটা আমি বললাম যে বইতে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে 1816 সালে, অন্নদামঙ্গল। অন্নদাম মঙ্গল। আর তারও অনেক আগে কালীঘাট পট হচ্ছে, কিন্তু সেইটা হচ্ছে বলতে মানে কি, সেটা গ্রামেতে যেরকম মেদিনীপুরের গ্রামেতে, নয়াগ্রাম, কালীঘাট পটুয়ারা কেউ কিন্তু কালীঘাটে তারা বসবাস করতো না। আচ্ছা ফার্স্ট জিনিস মাথায় রাখবে, কালীঘাটে বিক্রি করতো, ওখানে ছিল ওদেরকে সেলিং পয়েন্ট, এবং যারা ধরো তীর্থযাত্রী যারা ছিল আর কি, তীর্থ করতে যেত, তারা যাওয়ার সময় ওখান থেকে কিনে নিত। এখনো তুমি কালীঘাটে গেলে দেখবে পাশাপাশি প্রচুর দোকান রয়েছে, এই দোকানগুলো হয়তো ডালা এখন ওপরে উঠে গেছে, তখন ফুটপাতে থাকতো একটা সময়েতে, কারণ তারা এমন কিছু, ওই যে ঠনঠনেতে থাকার কথা বললাম আমি, কি ওখান থেকে এখানে আসতে এমন কিছু সময় লাগবে না, ওরা হেঁটেই আসতো, তো ওখানে এসে বিক্রি করতো। এমনকি তারপরে যখন ওদের ছবি নিয়ে একদম মানে গোছা গোছা ছবি নিয়ে এজেন্ট তৈরি হয়ে গেল, সেই এজেন্ট পঞ্জিকায় বিজ্ঞাপন দিত, আমার বইতে আছে, পঞ্জিকার বইটাতে আছে, সেই বিজ্ঞাপনে থাকতো যে কালীঘাট পট 100 কপি 1 আনা কি 2 আনা হবে, এরকম, ঠিক আছে, 200 নিলে এই সাইজের, 200 নিলে এত, সবই হচ্ছে ঠাকুর দেবতা, এবং ওরা বলতো ঠাকুর দেবতা কোন কোন ঠাকুর দেবতা আছে সবটা বলতো, বলে তার সঙ্গে সঙ্গে কিছু কিছু সামাজিক ছবি আছে, ওটা খুব মানে নেগলেক্ট, কিন্তু মূলত তাহলে বিক্রি হচ্ছে কিন্তু ঠাকুর দেবতার ছবি। তো ওইটা তাদের সমসাময়িক বলা চলে না, ওটা তারা বড় দাদার মতনই তারা চলেছে, তাদের নিজস্বতাও আছে। কালীঘাট, আজকে আমরা কালীঘাট নিয়ে কথা বলছি কেন, আজকে ধরো 200 বছর আগে, 250 বছর আগে ওটা হয়ে গেছে, আমরা কেন এখন আলোচনা করছি, তার কারণটা হচ্ছে তাদের নিজস্ব একটা জগৎ তৈরি করে নিয়েছে, এস্টাবলিশড। এবং কালীঘাট পট সারা পৃথিবী চিনেছে যখন আর্চার সাহেব তিনি তার বই লিখলেন, এবং আর্চার সাহেব ওগুলো এখান থেকে সংগ্রহ করে নিয়ে ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়ামেতে রাখলেন, তখন সারা ভারতবর্ষের লোক জানল। এবং আমার এই কাঠখোদাই শিল্পটাও কিন্তু সারা পৃথিবী জেনেছে আমার ওই বইটা বেরোবার পরে, নাহলে কিন্তু জানতো না। তার আগে এটা নিয়ে তো আর কোনো কাজ না। হতো না, কোনো কাজ হতো না। এখানে লেখা হয়েছে, সুকুমার সেনের লেখা আছে বটতলা, আমাদের শ্রীপান্থর লেখা আছে কিছু কিছু, কিন্তু ব্যাপক আকারে কাজ হয়নি, এবং আমি ছবি ধারাবাহিকভাবে নেই যে কাজটা শুধুমাত্র, করে গেছি এখন অবধি, সেই কাজটা, এই কাজটা কেউ এখনো অবধি করেনি। হ্যাঁ, বেঙ্গল সময় নন্দবাবুর সহজ পাঠে যে কাঠখোদার ছবি মানে এখনো পর্যন্ত বিস্ময়, নন্দবাবু তো, হ্যাঁ, এবং পরবর্তী ওটা কিন্তু ক্ষেত্রে কাঠখোদাই নয়, লিনো কাঠ, কার লিনো কাঠ, সরি কাঠখোদাই না। সেটা তো এখনো চলছে, সেই হ্যাঁ। বই এখনো ডিমান্ড। আমি রিসেন্টলি কিনলাম কলেজ স্ট্রিট থেকে। ওটা সকলের ঘরে রাখা উচিত, হ্যাঁ, ওই কাজ। লিনো কাঠ। নন্দবাবু যে সহজভাবে, সহজ পাঠেতে কত সহজ করে, হ্যাঁ, এত সুন্দর ছবি এঁকে গেছে, তার মানে এক একটা ছবির মধ্যে তোমাকে অনেক ছবি কথা বলছে, হ্যাঁ, হ্যাঁ। টু ডাইমেনশন, ওই একটা চমৎকার। পাবলিকেশন সহজ পাঠ। তারপরে অনেক পরবর্তী ক্ষেত্রে হরেন দাসের কিছু পাবলিকেশন আমরা দেখতে পাই উডকাটে। হরেন দাস এই ছিল ধরনের কিছু একদমই- রেফারেন্স আছে আমাদের খুব, যেটা খুব- হরেন দাসের কাজের মধ্যে যেটা মানে ডিফারেন্সটা বলছি হ্যাঁ, তোমাকে, হ্যাঁ। এদের সঙ্গে ওদের হরেন দাসের ডিফারেন্স অনেক। অনেক ডিফারেন্স, প্রথম সময়টা difference। একাডেমিক, হ্যাঁ, অনেক ভাবনা চিন্তা করে রিয়েলিস্টিক ছবি আঁকছেন। হ্যাঁ, হরেন দাসের বিশেষত্ব হচ্ছে আলো ছায়া, হ্যাঁ, সেখানেতে উনি কিন্তু বারবারই দেখাতে চাইছেন সেই রাতের জ্যোৎস্না পড়ার ছবি, yes, বা দিনের বেলাতে যদি রোদ আসে তার ছবি, হুম, ওই আলোটা না থাকলে কিন্তু আলো আধারিটা তৈরি হয় না,
কাঠখোদাই শিল্পী আমি যেই সময়কার কাছে তাদের এটা ভ্রুক্ষেপই ছিল না, কোথায় আলো কোথায় অত্যাচার। তারা স্টেট মানে একদম স্টেট ব্যাটে বল করা। মানে এই ধরনের পাবলিকেশন কি আর কোনো লেখকের সে ছাপা হয়েছে যেটা সহজ লেখক- পাঠের মতন, লে- অন্য কোনো ক্ষেত্রে কোনো বইতে যেটা ইতিহাস তৈরি হয়েছে এরকম, যেটা নন্দবাবুর লীলকাটে ছিল? আপনার কি দেখো, মনে হয়? যেটা আমি মনে করি যে চিত্তপ্রসাদ অসাধারণ কাজ করেছে। হ্যাঁ। আবার কিছুটা রিয়েলিটিতে থেকে সোমনাথর যে কাজগুলো করেছেন আর কি, সেটা তেভাগার সময়, ঠিক আছে, তার ছবি আমার কাছে ছিল, অরিজিনাল ছবি ছিল, মানে সোমনাথবাবুই আমাকে দিয়েছিলেন। কিন্তু সেই ছবিগুলোকে সোমনাথবাবু খুব একটা গুরুত্ব দিতেন না। গুরুত্ব দিতেন পরের দিকে যখন প্ল্যাঙ্কের ওপর উনি কাজ করছেন কাঠের, সেইগুলোর উপর গুরুত্ব দিতেন, সেই প্রিন্টগুলোর উপর গুরুত্ব দিতেন। সেটা তখন অ্যাবস্ট্রাক্ট ফরমেশন আসছে কিছু সেগুলোকে দিতেন। তো এই আমাদের হরেনবাবু বলো বা সোমনাথবাবু বলো, এরা হচ্ছে কি আমাদের 1950s সময়কার, এরা সব হচ্ছে 1950s, দুজনেই, মানে তিনজনই, চিত্তপ্রসাদ, হরেনবাবু, সোমনাথ। তার আগে অবধি স্পার্ক দেবার মতন কিছু আমরা পাইনি। রমেন চক্রবর্তী ছিল, হ্যাঁ, রমেন চক্রবর্তীর কিছু কাজ আছে, সেগুলো কিছুটা স্পার্ক দেবার মতন কাজ ছিল রমেন চক্রবর্তী। এবং উনি মানে কালার উটকাটও করেছেন, উনি কালার এচিংও করেছেন, কালারে মাস্টার ছিলেন রমেন চক্রবর্তী। তো সেটাকেও বলা যেতে পারে 50s কাছাকাছি প্রায় চলে এসছে। তার আগে তো যদি তুমি বলো যে ওই 50টা বছর, মানে 19 শতকের 1 থেকে যদি 50 ধরো আর কি, সেই তার মাঝে খুব একটা বেশি কিছু আমরা পাই না ওই সময়। ললিতমোহন সেনেরও মূলত ওগুলো লিনোর ওপরে কাজ আছে। ললিতমোহন সেনেরও কাজের ছবি আছে আমার বইটা কিন্তু। হ্যাঁ, কমল কুমার বেশি কাজ রেখেছে। কমল কুমার মজুমদারে পুরোটা উটকাট, একেবারে। কেন ওর যে অসাধারণ কাজটা আছে সেটা আমার ওই প্রথম ইংরেজি বইটাতে আছে, একটা বেড়ালের ছবি, যে এরকম হরিজন্টাল, কয়েকটা মাত্র লাইনেতে কি চমৎকার এবার ভীষণ স্পিড, দারুণ ছবি, কালোর মধ্যে সাদা আর কি তুলে নিচ্ছে। বলো আর কিছু বলো। হ্যাঁ স্যার, কথা প্রসঙ্গে আমাদের যামিনী রায়ের প্রসঙ্গটা উঠলো। তো যামিনী রায়ের অনেকটা আগে তো বটতলা প্রিন্ট বাই কাঠখোদাই একেবারে। শিল্পটা আরম্ভ হয়ে যাচ্ছে। তো ওখান থেকে যে মডার্নিজমটা স্টার্ট হচ্ছে, সেই মডার্নিজমটা কি আমরা যামিনী রায়ের ছবির মধ্যে দেখতে পাচ্ছি, নাকি আমরা একটু বেশি ওয়েস্টার্ন বা ওই মানে জামিনের ছবি ওয়েস্টার্ন নয়, জামিনের ছবি ওয়েস্টার্ন নয়। না উনি মানে ওয়েস্টার্ন স্টাইল শিখেছিলেন, সেটা উনি ব্যবহারিকতে আনেননি, ঠিক আছে। ওয়েস্টার্ন উনি শিখেছেন, ভালো শিখেছিলেন, মানে অনেকের থেকে অনেক ভালো ইউরোপিয়ান স্টাইলে। সেই সমস্ত ওনার নিজের সেলফ পোর্ট্রেট আছে, জামিনী রায়ের আরও অনেকের পোর্ট্রেট উনি করেছেন। কিন্তু জামিনী রায় নিজে সংগ্রহ করতেন কাঠখোদাই ছবি, নিজে সংগ্রহ করতেন। তো নিজে সংগ্রহ করলেও ওই কাঠখোদাই ছবির কোনো ইনফ্লুয়েন্স কিন্তু ওর মধ্যে নেই। যেটা ওনার মধ্যে ইনফ্লুয়েন্স আছে ওই দুটো জিনিসই আছে, একটা হচ্ছে মন্দিরের টেরাকোটা, আরেকটা হচ্ছে ওনার কালীঘাটের পট। এই দুটো একদম, কালীঘাটের পটটা হচ্ছে বেশি পরিমাণে আছে, মন্দিরের টেরাকোটাটা হালকা করে আছে কিছু কিছু কম্পোজিশনের ক্ষেত্রে। খালি টেরাকোটা কম্পোজিশনে কি একটা ছোট পরিসরের মধ্যে একটা কমপ্লিট একটা গল্পকে ধরিয়ে দেওয়া, মাথা চেপটে গেছে, হাত চেপটে গেছে, করে গেছে। যামিনী রায় সেটা করেছেন একটা মানে পরিধির মধ্যে, যখন তিনি কম্পোজিশনটা করছেন হাতকে কিন্তু ছড়িয়ে দিচ্ছেন না, তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন, ফ্রেমটার মধ্যে এভরিথিং রাখছেন। মাথাকে যদি চেপটে দিতেন তার মানে তার উপরে আর যাচ্ছে না, সে তার মধ্যে রেখে দিচ্ছে। এই জিনিসটা ছিল যামিনী রায়ের ছবি। তো সেই কম্পোজিশন স্টাইল কালীঘাট, যামিনী রায় তৈরি। আরেকটা কথা, মানে আপনি যেটা বললেন যে ওই একটা মেলা থেকে আর কি যা আসছে তার মানে পরিবার স্ত্রীকে নিয়ে আসছে, একটা মানে তার স্বামী বা তার মা আসছে, ওখানে যে আপনি বর্ণনাটা দিলেন, তো সেই যে মডার্নিজমটা সেটা কি আমরা যামিনী রায়ের মধ্যে দেখতে পাচ্ছি? মানে এইটা যদি একটু ক্লিয়ার করে দিতেন। না, একদমই নয়। যামিনী রায় কোনো স্যাটার করেননি। উনি জীবৎকালীন যে কাজগুলো করে গেছেন, খুব শান্তি বিরাজ করে সেই সমস্ত ছবি করে গেছেন, অশান্তির ছবি উনি করেননি। কালীর ছবি ওনার মধ্যে পাই না। উনি হয়তো বিশ্বাস করতেন বৈষ্ণব বিয়েতে, সেসব ছবি আছে বেশি। কিন্তু উনি তো আবার যিশুর ছবিও আঁকছেন। হ্যাঁ, যিশুর ছবি তো আঁকছেন। হ্যাঁ, যিশুর ছবি তো হ্যাঁ। আঁকছেন। যিশুর ছবি কেন আঁকছে? ওই কম্পোজিশনটা ভাব।
রিকম্পোজিশন। স্যার আরেকটাই প্রশ্ন, আমি লাস্ট একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যেমন অন্যদিকে দেখতে পাচ্ছি যে রেমব্রান্ড নিজে প্রচুর মিনিয়েচার কালেক্ট করতেন এবং রেমব্রান্ডের ছবিতে মিনিয়েচারের প্রভাবও পড়ে এবং উনি কপিও করেছেন বেশ কিছু মিনিয়েচার। তেমনভাবে আমাদের এই কালীঘাট পট কি কোনো বিখ্যাত মানুষকে ইনফ্লুয়েন্স করেছেন, বা কালীঘাট পট বা আমাদের যে বটতলার যে কাঠখোদাই শিল্প, সেইটা কি পরোক্ষভাবে মানে করেছে। কোনো? করেছে, হ্যাঁ, আছে, এটা লিগারের আছে। লিগারের ছবিতে উনি স্পষ্টভাবে মানে উল্লেখও করেছেন কালীঘাট পটের কথা। একটা রেসিং মাঠে থেকে একটা ঘোড়ার ছবি আছে, ঘোড়ার ছবিতে যে স্টাইলটা আঁকা আছে, উনি ঘোড়াটা যাচ্ছে তার ইয়েতে, সেই ছবিটা কালীঘাট পটের একদম হুবহু। আমার ওই বইটাতে সম্ভবত আছে মনে হয়, ইংরেজি বইটাতে, কিন্তু উল্লেখ করা আছে বইটাতে কালীঘাটে। বিদেশিদের মধ্যে যথেষ্ট কালীঘাটের ইয়ে আছে। ওই আপনার মনে আছে ওই চড়কের মেলায় উটকাট ছিল, চড়কের মেলায় ওই পিঠে ওই হুক লাগিয়ে দিত ও না? হ্যাঁ, ওইটা কোন সময়, কোন পিরিয়ডের ছবি? শোনো, পিঠে হুক লাগানো ছবি মানে, মাসের মধ্যে একটা মাস হ্যাঁ বলছি মেলা ছিল। ওইটা ওই মানে আমি কৃষ্ণচন্দ্র কর্মকারেরই আছে, সেখানেতে 1840s সময়কার। কিন্তু ব্রিটিশরা তার আগেই কিন্তু এটাকে ব্যান করে দিয়েছিল। যেহেতু হ্যাঁ, ওই বর্ষার ইয়েটা, ওই যে বর্ষি দিয়ে সেটাকে ঝুলে করতো, এটা ব্রিটিশরা ব্যান করে দিয়েছিল। কিন্তু তার সত্ত্বেও কিন্তু করেছে, তার সত্ত্বেও, হ্যাঁ, তা পুরো শতক ধরেই হয়েছে, পুরো শতক ধরে হয়েছে। ব্রিটিশদের ইয়ে মানেনি ওরা। হ্যাঁ, মানে 4-5টা ইয়ে নিয়ে তারপর ঝুলতে, একটা ভালো একটা বডি, তার মানে 70-80 কিলো হতে পারে, তার কমও হতে পারে, সে ঝুলছে এবং ঘুরছে। এরকম মারা গেছে কয়েকজন, সেই জন্যই তখন তারা ব্যান করে দিয়েছিল। আচ্ছা, বটতলা বটতলা শিল্পে কি মিনিয়েচারের প্রভাব কিছু পড়েনি? দেখো, কালীঘাট পটুয়ারা তো মিনিয়েচার শিল্পী থেকেই এসছে, তো তাদের বংশ থেকেই এসছে আর কি। খুব ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যদি বিচার করো, আমি বিচার দেখতে বলছিলাম, বিচার করো, তাহলে কিন্তু পাবে। কোথায় পাবে জানো তো? একটা যখন ফুল কম্পোজিশন কালার করা হয়েছে, তার অর্নামেন্টেশন ডিস্ট্রিবিউশনটা তুমি দেখবে একদম মিনিয়েচারে। অর্নামেন্টেশনের যে সমস্ত অংশটা আছে, এবং ইউজ করছে কি, গোল্ড ইউজ করছে, সিলভার ইউজ করছে, সিলভারটা বেশি ইউজ করতো, গোল্ড সিলভার ইউজ করেছে। আর তারপরে তো যেমন ধরে 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 তার অর্নামেন্টেশন, মুখ থেকে আরম্ভ করে সাইড, সবটাই কিন্তু মিনিয়েচারের অনেক প্রভাব আছে। যেটা নেই সেটা হচ্ছে মিনিয়েচারে যেটা আর কি পার্সপেক্টিভ যেটা হতো, মাথার উপর দিয়ে মাথা দিয়ে, ওগুলো নেই। ওরা স্টেট একটা ফিগার তৈরি করছে। স্যার আমার একটা প্রশ্ন আছে আর কি, খুবই ছোট্ট প্রশ্ন, যে ইঙ্কটা ব্যবহার করছে ওনারা, ওটা কি ধরনের ইঙ্ক? কারা কারা যারা আর কি ওই বটতলা বটতলা প্রিন্টার স্যার। না, বটল প্রিন্টের ছাপাখানার কথা বলছো না কাঠখোদাই যারা বলছো, কাদের কথা বলছো? দুজনেরই। যারা কাঠখোদাইয়ে আছে তারা প্রথমভাবে ইউজ করতো ভূষো কালির সঙ্গে ভাতের মার মেশাতো। আর যা ছাপাখানার যেটা হতো, সেই ইঙ্কটা ব্রিটিশদের ইয়ে থেকে নিত, ব্রিটিশরাই ইঙ্কটা তৈরি করতো। এবার যখন লিথোগ্রাফি হচ্ছে আর কি, তখন ওই অত রং ওইগুলো লিথোর রং আলাদা, লিথো তো কালি আলাদা, ওরা আলাদা, সিস্টেমটাই তখন আলাদা। মানে লেটার প্রেসিং এর কোনো মানে কনসেপ্টই ছিল না সেই সময়। কোনটা? লেটার প্রেসিং এর কোনো কনসেপ্ট সেই সময় ছিল না। হ্যাঁ ছিল তো, আচ্ছা, ছিল, ওটা ওই কিন্তু তারা নিজেদের এখানে ম্যানুফ্যাকচারিং হতো না, আচ্ছা, তাই জন্য নিয়ে- ভূষকালি আর ভাতের মার মিশিয়ে। এরা করতো। আচ্ছা, এরা এই যে ধরো 100 ছাপা হবে, হ্যাঁ, সব হাতেতে প্রিন্ট নিচ্ছে, তখন কিন্তু ভূষকালি আর ভাতের মার